আসসালামু আলাইকুম আমার ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের 3 নম্বর ক্লাসে। আজকে আমরা পরিপাক এবং শোষণ এই চ্যাপ্টারটার চেষ্টা করব বাকি অনেকটুকু আলোচনা করার। তবে মনে হয় না আজকে পুরোপুরি শেষ করা সম্ভব। তবে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করে ফেলব। আমরা দুটো ক্লাস করেছি, ক্লাস 1, ক্লাস 2 এবং 1 আর 2 নম্বর ক্লাসে আমরা মুখগহ্বরে খাদ্য পরিপাক, পাকস্থলিতে খাদ্য পরিপাক এবং ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক কিন্তু আলোচনা করে ফেলেছি। রাইট মোর্শেদ? ঠিক আছে খন্দকার, ফয়জুল, বুঝতে পেরেছি। ওকে, এই ক্লাসকে আরেকটা হবে, আরও একটা ক্লাস হবে। মোট 4 ক্লাসে আমরা শেষ করব, 3 ক্লাসে তো পারলাম না, 4 ক্লাসে আমরা আলোচনা শেষ করব। তো আমরা ক্লাস শুরু করার পূর্বে তোমাদের আমি সবসময় বিশ্বাস করি গত ক্লাসে যেটা পড়েছি সেটা একটু রিভাইজ করে নেওয়ার। তো তোমরা আমাকে বলো তো এদের মধ্যে কে আলাদা? তোমরা আমাকে বলো যে এদের মধ্যে আর এম জিম তোমার নোট অ্যাপ্রুভ হয়নি কেন? আসলে এতগুলো পোস্ট আসে গ্রুপে, আমরা একটু স্পেস করে করে অ্যাপ্রুভ দিতে চাই যাতে সবাই তোমার নোটটা দেখতে পায়। মানে তুমি যে একটা কষ্ট করে নোট করেছো সেটা যাতে সবাই দেখতে পায়, সেই জন্য আমরা একটু ধীরে ধীরে দিই। সেই জন্য হয়তো তোমার এখন অ্যাপ্রুভ হয়নি। ঠিক আছে বেগম রোকেয়া, বাপরে বাপ, বেগম রোকেয়া আমার ক্লাস করছে, রংপুরের কৃতি সন্তান বেগম রোকেয়া, নারী জাগরণের অগ্রদূত। আজকে প্রথম আপনার ক্লাস করছি, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, অনলাইন ভালোবাসা, তোমরা আমার সাথে যুক্ত হয়েছো। ভেরি গুড। তাহলে তোমরা সবাই উত্তর দিয়েছো যে আলাদা কে। তোমরা উত্তর দিয়েছো যে আলাদা হলো ট্রিপসিন। সাবাস, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। আলাদা হলো ট্রিপসিন। কেন ট্রিপসিন আলাদা? কারণ অ্যামাইলেজ বলো, মল্টেজ বলো, ল্যাকটেজ বলো, এরা সবাই শর্করা পরিপাক করে। ট্রিপসিন একমাত্র তোমার প্রোটিন পরিপাক করে। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা পারলা। এরপর যদি তোমাকে প্রশ্ন করে এইটা, তাহলে তোমার কি উত্তর হবে? যে পরীক্ষা প্রশ্ন আসলো, এইটা যদি করে প্রশ্ন, তোমার কি হবে উত্তর? সরি 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 সরি, উল্টা লিখে ফেলেছি। তো এটা তো জাস্ট উল্টা লিখা ব্যাপার না, ব্যাপার হলো যে জাস্ট এই তীর চিহ্নটা ঘুরাই দিলেই হয়ে গেল। ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন, কি হবে উত্তর? সৃজিতা সজিন, সজিন প্রপাত। উচ্চারণটা আমি করতে পারলাম কিনা আমি জানি না। প্রপাত, অদ্ভুত। সিস্তিয়া সজিন প্রপাত, বাপরে বাপ, এত কঠিন নাম। মানে তোমার বাংলায় লিখো তো, তোমার নামটা কি? HCl। রায়ান ইসলাম বলেছে HCl, প্রপাত বলেছে এন্টারোকাইনেজ। LOCK, কি উত্তর করতেছে এগুলা? সো দেখি কে, কিছু বুঝি না তো। ফয়জুল করিম, এটা গতকালকের ক্লাসের পড়া, তুমি হঠাৎ করে নাও বুঝতে পারো। ইফতেখার আহমেদ, উত্তর সঠিক। এইটা আমি যখন কাউকে পড়া ধরি, ধরো আমার 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 কিছু প্রিয় প্রশ্ন আছে যে পোলাটা কেমন পড়ালেখা করছে, তো এইটা ওয়ান অফ দ্য প্রিয় প্রশ্ন। আমি যেটা বাচ্চা কাচ্চাকে জিজ্ঞাসা করি যে দেখি তো এইটা পারে কিনা, যদি কেউ এটা পারে আমি বুঝতে পারি যে খুব ভালো পড়ালেখা করছে। তো এইটা যে পারে আমি ধরে নিই যে সে পড়ালেখাটা ভালো মতো করছে। তাহলে এন্টারোকাইনেজ, তাহলে ট্রিপসিনোজেনকে ট্রিপসিন বানায় কে? উত্তর হলো এন্টারোকাইনেজ নামক এনজাইম। তোমরা যেটা HCl উত্তর দিচ্ছ, ফয়জুল তুমি HSC 27, এগুলো বোঝার কোনো কারণ নাই। তো তোমরা যেটা HCl উত্তর দিচ্ছ সেটা হলো পেপসিনোজেন থেকে পেপসিন বানায় কে। তো কিছু MCQ টেস্ট করা হয়ে গেল। আচ্ছা, লাস্ট ওয়ান, লাস্ট আজকের দিনে দেখি ভুল করা যাবে না। সিস্তিয়া সজিন প্রপাত, বাপরে বাপ, এর মানে কি? এই নাম তো আমি জীবনে প্রথমবার শুনলাম। প্রপাত ধরণীতল, প্রপাত মানে কি? আচ্ছা ফাইন। এবার গতকালকে পড়াইছি আরো একটা লাস্ট প্রশ্ন, তোমরা আমাকে বলবা কোনটা ধরবো। গতকালকে তো অনেক কিছু পড়াইছি,
ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে অনেক 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 কিছুই পড়াইলাম, তাই না? যকৃত নিয়ে কালকে পড়াতে চেয়েছি, পড়াই নাই। সো তোমাদেরকে, আচ্ছা দ্যাটস ফাইন। তোমরা আমাকে বলো তো, শব্দটা শুনেই অবাক লাগতেছে তাই না? কিছুটা কঠিন বলে মনে হচ্ছে। আচ্ছা দ্যাটস ফাইন, হোক, সমস্যা নাই। তারপরে এরকম প্রশ্ন আসলো, পিত্তরসের কাজ কোনটা? পিত্তরসের কাজ কোনটা দেখি বলো, এর মধ্যে কোনটা তুমি উত্তর করতে পারো? ফয়জুল বলেছে ভাইয়া মোটিভেট করার বদলে ডিমোটিভেট। তো তুমি ফার্স্ট ইয়ারে যদি বলো যে তোমার জন্ম হয়েছে দুনিয়াতে, তুমি যদি বলো ভাই আমি 100 মিটারে দৌড় চ্যাম্পিয়ন হতে চাই, এটা কি সম্ভব? তো যেটা সম্ভব না সেটা নিয়ে তো কথা বলে লাভ নাই। তো ফয়জুল তুমি যদি মনে করো যে ভাইয়া আজকেই আমি পরিপাক শোষণে পুরোটা মানে কাজ ক্লাস, তুমি যদি প্রথম ক্লাস থেকে ক্লাস করতা, তুমি এইচএসসি 27 কেন, এইচএসসি 29 হলেও তুমি আজকের পড়াটা বুঝতে পারতে, কিন্তু তুমি তো পড়ো নাই, গত ক্লাস করো নাই, তুমি তো আজকে পড়া বুঝবা না। তো যাই হোক, তাহলে পিত্তরসের কাজ কি দেখি কে কে উত্তর করেছে। ভেরি গুড। তাহলে পিত্তরসের কাজ ইমালসিফিকেশন। সালফিকেশন কে উত্তর করলো? এটাই গতদিন পড়িয়েছি। ইমালসিফিকেশন মানে বড় একটা চর্বির কণাকে ভেঙে ছোট ছোট টুকরা টুকরা চর্বির কণায় পরিণত করা। দ্যাটস অল প্রিয় ভাই ও বোনেরা। তাহলে তোমাদের একটু ব্রেইন স্টর্মিং করে নিলাম, শুরুতে একটু ব্রেইন স্টর্মিং করে নিলাম। এইবার আমরা আজকে ঢুকে যাবো একদম লিভার। ওকে ঠিক আছে, চলো আমরা আজকে লিভার নিয়ে পড়ালেখা করব। আমাদের প্রিয় ভাই লিভার নিয়ে আজকে আমাদের পড়ালেখা। তো চলো কথা না বাড়াই, আমরা একদম লিভারের যাত্রা শুরু করে দেই। আগামী 1 ঘন্টা আজ কি শাম লিভার কি নাম, আজকের সন্ধ্যাটা আমরা লিভারকে উৎসর্গ করব। তো চলো তো দেখি কিভাবে লিভারকে আজকের সন্ধ্যাটা উৎসর্গ করা যায়। চলো দেখা যাক আজকের সন্ধ্যাটা কিভাবে লিভারকে উৎসর্গ করা যায়। লিভার দেখতে কেমন, চলো আমরা আগে সেইটা দেখার চেষ্টা করি। সো এইখানে তুমি এই যে দেখো আমাদের এই যে আমাদের পেট, রাইট, এই যে আমাদের বুকের খাঁচা, ঠিক তার এইখানে আমাদের এখানে ডান পাশে এই হলো আমাদের লিভার। দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ, এই যে সুন্দর আমাদের এই যে লিভার। এখন এইটা তো আমরা জানি, লিভারের ঠিক নিচের দিকে দেখো এই যে এইটা হলো গল ব্লাডার। কি সুন্দর দেখা যাচ্ছে, একটা ছোট্ট থলি, পিত্তথলি, এখানে পিত্ত জমা থাকে। আচ্ছা সেটা না হয় জমা থাকলো। এখন লিভার ভাই দেখতে কেমন দেখো তো, এই যে সামনে থেকে লিভারটা দেখতে এইরকম, একটা গরুর কলিজাও কিন্তু দেখতে একই রকম। আগামী 10-12 দিন পরে কুরবানি হবে, সে কুরবানিতে তুমি একই রকম লিভার দেখতে পাবা। তাহলে লিভারটা সামনে থেকে দেখতে এইরকম, কিসের মতো? এটা একটা ত্রিভুজের মতো, তাই না? ত্রিকোণাকার, তুমি এভাবে চিন্তা করলে এটা একটা সমকোণী ত্রিভুজের মতো। আচ্ছা সুন্দর। তারপরে লিভারটাকে আমরা পিছন থেকে দেখতে চাই, এটা সাইডে, এই যে এই সাইড হলো এইটা হলো লিভারের পিছন সাইড, দেখতে পাচ্ছ? এই হলো লিভারটার পিছন সাইড। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে এমন কিছু একটা আছে যেটা দ্বারা লিভারটা 2 ভাগে বিভক্ত, সামনে পিছনে 2 ভাগে বিভক্ত? তোমরা কি দেখতে পাচ্ছ? তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবা এই যে মাঝের এই জিনিসটার নাম কি, যেটা দ্বারা লিভারটা 2 ভাগে বিভক্ত? দেখি কে বলতে পারে। তোমরা কি কেউ কখনো পড়ালেখা করছো? বলো তো যে কি তোমাদের মধ্যে কেউ কি কখনো এটা পড়েছো? এটা খুবই ইম্পর্টেন্ট। এই লিগামেন্টটার নাম, লিভারকে যেটা 2 ভাগে ভাগ করে, এটার নামটা তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। ভাইয়া সান্ডার কলিজা কেমন? সান্ডার কলিজা সান্ডা দেখলে তোর কলিজা যে কাঁপে উঠবে, আগে নিজের কলিজার কথা ভাব, তারপরে সান্ডার কলিজা। তাহলে এই লিগামেন্টটার নাম আমাদেরকে মনে রাখতে হবে যে এইটা কলিজা। তাহলে দেখো এই যে লিভারটা, লিভার মানে কলিজা, লিভারের 3টা নাম। আমরা আগে লিভারের নামগুলা জানি। এটা হলো লিভার, এইটার নামই যকৃত,
এটার নামই কলিজা। লিভার, যকৃত বা কলিজা। সালমান ফার্সি, ফ্যান্টাস্টিক। জিদান আরবি, আমি জানি না যে আসলে তোমার ওরা গুগল দেখে উত্তর করলো কিনা, বাট লিভারকে দেখো বড় মোটামুটি দুই ভাগে ভাগ করে যেই লিগামেন্ট, তার নাম ফ্যালসিফর্ম লিগামেন্ট। নামটা কষ্ট করে শিখে ফেলতে হবে, ফ্যালসিফর্ম লিগামেন্ট। এটা যা জেনে রাখো, বইয়ের মধ্যে নাই কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এটা কখনো না কখনো কোথাও না কোথাও পরীক্ষায় পেয়ে যেতে পারো। এটা এক্সট্রা তথ্য শিখতে হবে। এই লিগামেন্টটার নাম ফ্যালসিফর্ম লিগামেন্ট, নামটা জানিয়ে দিলাম। তাহলে লিভারকে ফ্যালসিফর্ম লিগামেন্ট বড় বড় দুইটা ভাগে ভাগ করে, তাহলে ডান ভাগ এবং বাম ভাগ। মোটা দাগে লিভারের দুইটা খণ্ড, এটার নাম ডান খণ্ড কারণ এটা ডান পাশে থাকে, এটার নাম বাম খণ্ড। এবং ডান খণ্ডটা লিভারের সবচেয়ে বড় খণ্ড, এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়া দরকার নেই, তুমি তো দেখলেই বুঝতে পারতেছো যে এই খণ্ডটা সবচেয়ে বড় খণ্ড, এইটা ছোট খণ্ড। বিশ্বাস করো, মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটাই আসছে, লিভারের সবচেয়ে বড় খণ্ডের নাম কি? উত্তর হলো ডান খণ্ড। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে ভাই যদি মাত্র দুইটা খণ্ডেই থাকে, যদি মাত্র দুইটা খণ্ড থাকে তাহলে আর এই প্রশ্ন করা লজিক কি? ডান খণ্ড আর বাম খণ্ড, এর মধ্যে বড় কোনটা? ডান। তার মানে আসলে দুইটা খণ্ড না, লিভারের আসলে চারটা খণ্ড। সামনে থেকে দেখলে মনে হবে দুই খণ্ড, কিন্তু তুমি যদি পেছনের দিকে নাও তাহলে তুমি আসলে বাকি খণ্ডগুলোর একটা আইডিয়া পাবা। এইটা একটা খণ্ড, এই যে তাকায় দেখো, ডান খণ্ডটা পেছনের দিকে দেখতে কেমন, বাম খণ্ডটা পেছনের দিকে দেখতে কেমন, তাহলে মাঝখানের যে জায়গাটা, এই যে দুইটা খণ্ড, এইটার নাম কর্ডেট খণ্ড, এটার নাম কোয়াড্রেট, চার কোণা, এটার নাম কোয়াড্রেট। তাহলে লিভারের মোট খণ্ড কয়টা? চারটা। এইটার নাম হলো কোয়াড্রেট খণ্ড, কোয়াড্রেট লোব। লিভারের মোট লোব কয়টা? রাইট লোব, লেফট লোব, কোয়াড্রেট লোব, কর্ডেট লোব, কোয়াড্রেট লোব এবং কর্ডেট লোব। তো যাই হোক, আগামী 2-3 মাস মোটামুটি একটা মিলন রেখা ঘটবে। 2-3 মাস বলা টাফ, আগামী 1 মাস 26 ব্যাচ 27 ব্যাচ অসংখ্য ক্লাসে একসাথে থাকবে। 27 ব্যাচ তো অতি উত্তেজিত 27, তারা অলরেডি এইচএসসির পরেই কিন্তু অসংখ্য কোর্সে এনরোলমেন্ট নিয়েছে। আমি দেখলাম যে আমাদের কোর্সেও 30+ জন প্রায় ভর্তি হয়ে গেল, আমি নিজেই কিছুটা অবাক। ম্যাথ ফিজিক্সে তো 500 জনের মোটামুটি ভর্তি হয়ে গেছে, তো কিছু অতি উত্তেজিত বাচ্চা তো থাকবেই। তারা 26 ব্যাচের ক্লাসে এসে কমেন্ট করলে খুব স্বাভাবিকভাবেই 26 ব্যাচের ভাই বা বাচ্চারা তো ওদের চেয়ে ম্যাচিউর বা ওদের চেয়ে সিনিয়র। তো যেমন এখানে ফয়জুল হয়তো এই মুহূর্তে মজা করছে আর কি, ঠিক আছে, একদিন বায়োলজি পড়েও ডিএমসিতে চান্স পেতে চায়, দ্যাটস ফাইন। একদিন বায়োলজি পড়ে তুমি ডিএমসিতে চান্স পেতে পারো, এটা আসলেই এটা লজিক্যাল, এটা একদমই লজিক্যাল, এটা কোনোভাবেই ইললজিক্যাল না। এটা তুমি মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারটা পড়বা, একদিন তুমি মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারটা পড়বা, তুমি পরের দিন দেখবে যে তোমার মাথা ঘোরাচ্ছে, অটোমেটিক তুমি ডিএমসিতে চান্স পেয়ে যাবা। তবে স্টুডেন্ট হিসাবে না, রোগী হিসাবে। 27 ব্যাচের জন্য যারা একদিনে বায়োলজি পড়ে ডিএমসিতে চান্স পেতে চায়, তার জন্য এর চেয়ে ভালো পরামর্শ আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব না। জাস্ট মানব দেহের প্রতিরক্ষার চ্যাপ্টারটা পড়ে ফেলে একদিন পরেই তুমি দেখবে তুমি নিজেকে ডিএমসিতে রোগী হিসাবে আবিষ্কার করছো। অনলাইন ভালোবাসা, ফয়জুল তোমার জন্য। তাহলে আমরা দেখলাম এই যে এটা হলো কোয়াড্রেট লোব এবং এইটার নাম কর্ডেট লোব। তাহলে মোট হৃৎপিণ্ডের লোব কয়টা? এটা একটা প্রশ্ন আসবে। হৃৎপিণ্ডের লোব হলো 4টা। দ্যাটস ফাইন। ঠিক হৃৎপিণ্ডের ঠিক নিচে এই যে থলিটা, এটা না পিত্তথলি। এখন ভাইয়া সবাই এগুলো মুখস্থ করে, তুমি দেখো তো এখানে এইটা কি মুখস্থ করার কিছু আছে? আমরা গতদিন তোমাকে পড়িয়েছি পুরো লিভারের শরীরে, এই যে লিভার, এই লিভারের শরীরে পিত্ত তৈরি হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে পিত্ত তৈরি হয় কোথায়? পুরো লিভারের শরীরে পিত্ত তৈরি হয়, সেই পিত্তটা আলটিমেটলি এই নালীতে এসে জমা হয় এবং এই দিক দিয়ে সেই পিত্তটা তোমার এইখানে গিয়ে পিত্তথলিতে গিয়ে জমা হয়। সুন্দর। এবং যখন দরকার পড়ে কোলিসিস্টোকাইনিন পিত্তথলিকে চাপ দেয়, সেই পিত্তটা এই দিক দিয়ে বের হয়ে ডিওডেনামে প্রবেশ করে। তাহলে পিত্ত তৈরি হয় কোথায়? কথা ক্লিয়ার? ওকে। সো এই যে নালীটুকু পিত্তথলি, গতকালকে বলেছি সিস্ট কথাটা, কোলিসিস্টোকাইনিন, গতকালকে তোমাকে এই কথাটা আমি বলেছি। তো এই যে সিস্ট কথাটা,
সিস্ট কথাটা পিত্তের থলির সাথে জড়িত। তো সিস্টিক নালী, সিস্টিক নালী, সিস্টিক নালী কার নালী? পিত্তথলির নালী। এই নালীটাকে বলে সিস্টিক নালী। তাহলে সিস্টিক নালী পথে পিত্ত পিত্তথলিতে প্রবেশ করে, সিস্টিক নালী পথে পিত্ত এখান থেকে বের হয়। সিস্টিক নালী কথাটা যদি কখনো শুনো তাহলে এই হলো কথা। এই যে গল ব্লাডার কেটে বাদ দিয়ে দেয় না, এই জায়গাটাতে কেটে বাদ দিয়ে দেয়। এটা তো একটা ধরো গাছের ফলের মতো ঝুলে আছে, যারা অপারেশন করে এই জায়গাটা কেটে বাদ দিয়ে দেয়। তো লিভার নিয়ে তোমার কি আইডিয়া একটা হলো? মোটামুটি লিভারটাকে চিনতে পারলা, লিভারটাকে একটু আইডিয়া পাওয়া গেল। এবার আরেকটু ভালো মতো তাকাও, লিভার এবং গল ব্লাডার কিভাবে এই যে দেখো ডিওডেনামে প্রবেশ করে। এই ছবিটা দেখলে তোমার একটা আইডিয়া হবে। এই যে তাকায় দেখো, এই যে সো দেখো পিছন থেকে দেখলে কি ভালো বুঝতে পারবা? হ্যাঁ, এই যে তাকায় দেখো, গল ব্লাডার থেকে এই যে নালীটা এসে ডিওডেনামে প্রবেশ করছে। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, এটা তোমার বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। গল ব্লাডারে নালীটা এসে ডিওডেনামে প্রবেশ করছে। সামনে থেকে দেখো এই যে গল ব্লাডারের নালীটা ডিওডেনামে প্রবেশ করছে। একইভাবে তুমি ছবির দিকে তাকাও তো, এই যে নালীটার দিকে দেখাও, এইটা হলো অগ্নাশয়। অগ্নাশয়ের ভিতরে দেখো গাছের ডালের মতো একটা নালী আছে। এই নালীটাও দেখো ঠিক একই জায়গায় ডিওডেনামে প্রবেশ করছে। এই নালীটার নাম হলো, এই দুইজন দেখো, এই দুইজনই কিন্তু একই জায়গা দিয়েই প্রবেশ করছে, এই দুইজন। তো অগ্নাশয় নালীটার নাম উইরসাং নালী, খুবই ইম্পর্টেন্ট। অগ্নাশয় নালীটার নাম উইরসাং নালী। আমি তাকে এই মুহূর্তে স্যালুট দিব যে বলতে পারবে এই যে ডিওডেনামের যেই জায়গাতে এই নালী দুইটা একসাথে প্রবেশ করে সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম কি? আমি তোমাকে স্যালুট দিব, তুমি যদি বলতে পারো। বলো, তুমি যদি বলতে পারো আমি তোমাকে স্যালুট দিব। ফয়জুল, তুমি ক্লাস থেকে চলে যাও বাবু, এটা তোমার ক্লাস না। শুধু শুধু বড় ভাইদের সাথে ঝামেলা করো না, বড় ভাইরা ধরে মাইট দিবে পরে। জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে গ্যাঞ্জাম করো না। রিফাত হাসান, ফ্যান্টাস্টিক। রিফাতকে স্যালুট দিতে হবে আমাকে, ওর উত্তরটা আমি সবার আগে দেখতে পাচ্ছি। রিফাত, তোমার জন্য আমার স্যালুট। ভেরি গুড। রিফাত ইসলাম, দুইজনই রিফাত। রাইয়ান, ভেরি গুড। অভিন্ন পিত্তনালী না, জয়া সরকার প্রশ্নটা হলো দুইজন ডিওডেনামে যে জায়গায় প্রবেশ করে। নুসরাত, স্যালুট, ফ্যান্টাস্টিক। তাহলে এই জায়গাটার নাম হলো, ডিওডেনামের এই জায়গাটার নাম হলো অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার, ডিওডেনামের এই জায়গাটার নাম হলো অ্যাম্পুলা অফ ভ্যাটার, না, এই জায়গাটার নাম হলো অ্যাম্পুলা অফ ভ্যাটার। ফ্যান্টাস্টিক, খুবই ভালো। সালমান ফার্সি, বেগম রোকেয়া, আর এম জিম, সাবাস। যারা ক্লাসে রেসপন্স করে তাদেরকে আমি পার্সোনালি চিনি। এবং আমি তো পড়াচ্ছি অনেকদিন ধরে, লাইভ ক্লাস যদিও। তো যারা সবসময় গত 4-5 বছর ধরেই তো টানা 6 বছর ধরে লাইভ ক্লাস নিচ্ছি, 20 থেকে শুরু হয়েছে। তো যারা নিয়মিত ক্লাস করে, নিয়মিত রেসপন্স করে অনলাইনে, তো তোমরা আমাকে দেখতে পাও, আমি তো তোমাদেরকে দেখতে পাই না। কিন্তু তারপরও তাদের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, তাদের নামটা ব্রেনের মধ্যে আজীবনের জন্য সেট হয়ে যায় যারা ক্লাসে নিয়মিত অংশ নেয়। তো আশা করব ইফতেখার, সালমান, ইনশাআল্লাহ বাকিরা যারা নিয়মিত ক্লাসে কমেন্ট করছো বা নিয়মিত অংশ নিচ্ছ, তাদের নাম বা তাদের সাথে পরিচয় অটোমেটিক তৈরি হয়ে যায়। তাহলে সুন্দর, আমরা তাহলে এটা শিখে ফেললাম লিভারের সাথে কিভাবে খাবারটা কোথায় প্রবেশ করে। এখন এই যে লিভারটা, এই লিভারের উপরে একটা আবরণ থাকে, একটা পাতলা আবরণ, লিভারের কাভারিং থাকে লিভারটাকে। এই কাভারিংটা তৈরি করে কে? গ্লিসন্স ক্যাপসুল। হৃৎপিণ্ডে যেমন পেরিকার্ডিয়াম থাকে, লিভারের আবরণটার নাম হলো গ্লিসন্স ক্যাপসুল। এটার নাম কি? এটার নাম হলো গ্লিসন্স ক্যাপসুল। ঠিক আছে, তাহলে এই নামটাও শিখে রাখো। তাহলে লিভার থেকে দুটো জিনিস জানালাম, একটা হলো আবরণের নাম গ্লিসন্স ক্যাপসুল, আর লিভারকে দুই ভাগে যে ভাগ করে সেটার নাম ফ্যালসিফর্ম লিগামেন্ট। এই দুইটা কথা ভালো স্টুডেন্টরা জানতে পারে, কিন্তু মহান স্টুডেন্টরা এগুলো অবশ্যই জানবে। এগুলো গুড স্টুডেন্ট নাও জানতে পারে, কিন্তু গ্রেট স্টুডেন্ট অবশ্যই জানবে। আমার ক্লাস যারা করবা, আমি চাইবো তারা গুড, গ্রেট, তারা ডিএমসি লেভেল হবা। এটাই ট্রুথ। তুমি যখন ঢাকা মেডিকেলের কথা চিন্তা করবা, ভালো একটা ঢাকা ভার্সিটি ফার্মেসি বা জেনেটিক্সের কথা চিন্তা করবা, তোমার পড়ালেখাটা অবশ্যই আরেকজনের চেয়ে একটু বেটার হবে। তুমি যদি আর 8-10 জনের মতোই পড়ো, রেজাল্ট তো আর 8-10 জনের মতোই আসবে। আর 8-10 জনের মতো রেজাল্ট কি? ভর্তি পরীক্ষা 1 লক্ষ বাচ্চা অংশ নেয়, তার মধ্যে 2000 জন ঢাকা ভার্সিটিতে চান্স পায়, 5000 জন মেডিকেলে চান্স পায়,
95% বাচ্চা তো কোথাও চান্স পায় না অ্যাভারেজ পড়ালেখার কারণে, বা অনেকে তো পড়ালেখাই করে না। তুমি যদি অ্যাভারেজ পড়ালেখাই করো, তোমার ফলাফলও তাই হতে যাচ্ছে। এটাই সত্য। এইচএসসিতে চান্স পাওয়াটাকেই সাফল্যের ব্যারিয়ার হিসেবে তোমাকে এইচএসসি লেভেলে ধরতেই হবে। পরবর্তীতে জীবনে মেডিকেলে না পড়ে, ঢাকা ভার্সিটিতে না পড়ে, বুয়েটে না পড়ে, যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে না পড়েও জীবনে অনেক ভালো কিছু করা যায়। 100 বছর আগে তো এগুলো একটাও ছিল না, তাই না? বাংলাদেশে তো মেডিকেল কলেজই ছিল না 100 বছর আগে। তখন কি মানুষ বেঁচে ছিল না? তার মানে বেঁচে তো থাকা যাবেই, কিন্তু আপাতত তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য এটাকেই তুমি সাফল্যের মাপকাঠি হিসেবে ধরো, এবং চূড়ান্ত পড়ালেখা করাটাকেই তুমি সাফল্যের মাপকাঠি হিসেবে ধরো। এবং আমি আমার কোর্সে সবসময় এক্সট্রা মাইল একটু হাঁটবো। যা আছে তা তো জানবই, যেটা জানলে আমার ভবিষ্যতেও ভালো হবে আমরা সেটাও জানার চেষ্টা করবো, এবং সেটা পুরোপুরি আনন্দের সাথে। তাহলে লিভার থেকে এখন কি কি প্রশ্ন আসবে? ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইজড বলে কোনো শব্দ আছে নাকি? তাহলে আমরা অনেক কিছু অলরেডি পড়ে ফেললাম, তাই তো? ইনশাল্লাহ আমাদের কিন্তু লিভার সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। এখন তুমি জাস্ট বই থেকে লিভার সম্পর্কে বাকি জিনিসপত্র একদমই ঘাটাঘাট পড়ে ফেলতে পারবা। তুমি এখন বাকি জিনিসপত্র লিভার সম্পর্কে তুমি কিন্তু একদমই ঘাটাঘাট পড়ে ফেলতে পারবা। দেখো বাকি জিনিসপত্র আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি, দেখো তুমি কিভাবে পারো। দাঁড়াও, তার আগে আচ্ছা এখানে অনেক কিছু ঝামেলা হচ্ছে। ফাইন, আচ্ছা এটা পরে দেখতেছি। ওকে, তো দেখো লিভার সম্পর্কে খন্দকার হারুন, ফয়জুল তুমি কিন্তু বড় ভাইদের দ্বারা পিটনির শিকার হবা। তোমার যা অবস্থা ফয়জুল, তুমি একদম চুপ করে ফেলো। দেখছো বড় ভাইদের হাতে মাইর খাওয়া যদিও ভালো, বড় ভাইরা তো আমরা যা যা বললাম তাইতেই কিন্তু এই জায়গায় দেওয়া। তার লিভার সবচেয়ে বড় অঙ্গ। তুমি এখানে তাকায় দেখো, এটার ওজন প্রায় 1.5 কেজি। আচ্ছা, কে যেন বলতেছিল ভাই লিভার খেতে অনেক মজা, সেটা আমরা পড়বো। দেখো কলিজা, তোমরা সবাই খাইছো না? আমরা সবাই কলিজা খাই না? কলিজা ভুনা, কলিজা মানে কিন্তু লিভার। কিন্তু ভালো করে তাকাও, কলিজা কথাটা হৃৎপিণ্ডের সাথে ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয়। এই দেখি তোর কলিজা কত বড়, আয় সামনে আয়। তো কলিজা দ্বারা বাংলা সিনেমায় সাহসকে তুলনা করা হয়। তো কলিজা আবার আমরা ভুনা করে খাই, আবার কলিজার সাথে সাহসের তুলনা করা হয়। দেখি তোর কলিজা কত বড়, বাপের বেটা হইলে আমার সামনে আয়, দেখি তোর কলিজা কত বড়। এই কে তুই কে, এভাবেই তো তোমার ডিপজল ডায়লগ দিত, দেখি তোর কলিজা কত বড়। আবার লুতুপুতু 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 প্রেমে তুমি আমার কলিজা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এটা বলে। আবার মায়েরা তার বাচ্চাকে বলে যে তুই তুই আমার তুই আমার তুই আমার কলিজা, জান জান কলিজার টুকরা, তাই না? মায়েরা বাচ্চাদেরকে বলে যে আমার সন্তান আমার কলিজার টুকরা। তো তুমি তাকায় দেখো, যদিও কলিজার সাথে এইগুলার কোনো সম্পর্ক নাই, না সাহস, না ভালোবাসা, না আদর, এসবের সাথে কিন্তু কলিজার দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই। বরং বরং কেউ যদি বলে যে এই দেখি তোর কলিজা কত বড়, বলে না ওর কলিজা অনেক বড়, মেলা টাকা দান করছে। আবার কলিজা কিন্তু বড় কলিজা মানে বড় হৃদয় অর্থে ব্যবহৃত হয়, বড় হৃদয় বড় মন অর্থে ব্যবহৃত। ওর কলিজা বিশাল, দেখি তোর কলিজা কত বড়, আমাকে ট্রিট দে, বলে না যে দেখি তোর মন কত বড়। বাস্তবতা হলো এই কলিজার সাথে আমাদের এই যকৃতের কলিজার সাথে আমাদের যকৃতের কোনো দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই। আমাদের কবি সাহিত্যিকরা ওরা তো আসলে সায়েন্স পড়েনি, ওরা পড়েছে হলো আর্টস পড়ার কারণে আমাদের শরীরের এক একটা অঙ্গকে তারা এক একভাবে বিচিত্রভাবে উপস্থাপন করেছে। যেমন হার্টের সাথে ভালোবাসার দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই, বলে তো দিয়েছে হৃদয়ের কথা। ভাই হৃদয়ের তো একমাত্র কথাই হলো লাভ আর ডাব, হার্ট সাউন্ড, এছাড়া তো হৃদয় আর কোনো কথা বলতে পারে না। যত কথা সে তো তোমার ব্রেনে। কিন্তু বলে তো দিলাম আমি হৃদয়ের কথা, আমি হৃদয়ের কথা কহিতে ব্যাকুল। ভাই হৃদয়টাকে পুরা একদম নষ্ট করে ফেলছে। হৃদয় তার যেটা কাজ না, ওকে সেটা দিয়ে ব্র্যান্ডিং করে রেখে দিছে। একইভাবে কলিজার সাথে এসবের কোনো সম্পর্ক নাই। বরং কারো যদি কলিজা বড় হয়ে যায়, তুই যদি বলিস আমার কলিজা অনেক বড়, ভাই এখনই ডাক্তার দেখা। আমি গতকালকেই দেখতেছিলাম, কলিজা যদি এতটুক সাইজ, তোমার কলিজা যদি এই তুলনায় এত বড় হয়, ভাই তুই তো অলরেডি বিপদের মধ্যে আছিস, তোর আয়ু দুনিয়া থেকে 20 বছর কমে গেছে। কলিজা বড় হয়ে গেছে, চর্বি জমে, ভাই তুই তো মরে যাবি। বা কলিজা বড় হয়ে গেছে, তোর তো ভাই ক্যান্সার হয়েছে। কলিজা বড় হওয়ার কারণ তো খুব বেশি না, হয় চর্বি জমে কলিজা নষ্ট, না হলে তোর ক্যান্সার হয়ে গেছে।
কলিজা বড় হওয়া তো কোনোভাবেই বিষয় না, কিন্তু এগুলো আমরা এই কথাগুলো ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি। এবং তোমাদেরকে একটা মজার কথা বলি, বলে না যে তুই আমার কলিজার টুকরা, এইটা দ্বারা আসলে কি বোঝায়? কলিজার টুকরা অবিচ্ছেদ্য অংশ, এই জিনিসটা বোঝাবার চেষ্টা করা হয় যে তুমি তো আমার কলিজার টুকরা জান পাখি। এটা দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা বোঝানো হয় যে তোমাকে কখনোই আমার থেকে আলাদা করা যাবে না। কিন্তু তোমরা মজার কথা কি জানো? এই যে আমাদের কলিজা আছে, ধরো এইটাই ধরো আমাদের কলিজা, এই কলিজা কিন্তু কলিজার টুকরা, তুমি ধরো তোমার কলিজার 50% কেটে বাদ দিয়ে দিলা, তোমার কলিজার 50% তুমি কেটে বাদ দিয়ে দিলা, তোমার কলিজা থাকলো আর এইটুকু, 50% নাই ভাই, তুমি কিন্তু দিব্যি বেঁচে থাকবা এবং তোমার বাকি অংশটুকু আবার নতুন করে গজায় যাবে। তুমি শোনো না মাঝে মাঝে লিভার ট্রান্সপ্লান্ট করে, লিভার ট্রান্সপ্লান্ট, সেটাতে কি করে? পুরা কলিজাটা আমরা বসাই দেই না, আমরা মাত্র পুরা কলিজার 1/5, মাত্র 5 ভাগের 1 ভাগ যদি তোমার শরীরে আমরা দিয়ে দেই, বাকি 4 ভাগ অটোমেটিক নতুন করে গজায় যাবে। তার মানে কলিজার টুকরা যে লাইনটা, এটা কিন্তু খুবই রিস্কি একটা লাইন। তুমি আমার কলিজার টুকরা, এই লাইনটা তুমি কাউকে বলছো বা তোমাকে কেউ বলছে, ভাইয়া এটা কিন্তু খুবই রিস্কি। তার মানে কি, তোমাকে বাদ দিয়ে দিলেও ওর জীবন থেকে কিচ্ছু যায় আসবে না, ও নতুন করে আরেকটা কলিজার টুকরা রেডি করে ফেলতে পারবে। ভয়ঙ্কর। রিড বিটুইন দ্য লাইন্স। সো শুধুমাত্র ওই লাইনটা পড়েই যারা আর্টসে পড়ছো তারা এই লাইনটা শুনে খুশি হয়ে যেতে পারো, কিন্তু যারা আজকের ক্লাসটা করলা তারা কলিজার টুকরা কাউকে বলবাও না। কেউ যদি তোমাকে বলে, তাকে সত্যটা জানিয়ে দিবা যে আমি কলিজার টুকরা হতে চাই না, কারণ কলিজার টুকরা ইজ ইজিলি রিপ্লেসেবল। বোঝাতে কি পারলাম খন্দকার হারুন? ওকে। বাংলাদেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট হয়, বিডিটি অবশ্যই বাংলাদেশে পসিবল, বাংলাদেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট হয়। তাহলে কলিজাকে আমরা কি করে ফেলেছি? কলিজাকে একদম নষ্ট করে ফেলেছি। তাহলে কলিজার সাথে আসলে এসবের কোনো সম্পর্ক নাই। তাহলে কলিজার সাথে সম্পর্ক আছে কার? ওইটা নিয়েই আলোচনা করতে যাচ্ছিলাম। তো এই যে লিভার, আমরা যে কলিজা ভুনা খেতে এত পছন্দ করি, তুমি খেয়াল করো কলিজা ভুনার কিন্তু দাম বেশি, মাংসের তুলনায় দাম বেশি। কলিজার দাম বেশি, প্রশ্ন হতে পারে কেন? কারণ কলিজা অনেক মজা। তুমি বলতে পারো ভাই কলিজা কেন মজা? কারণ কলিজার স্বাদ, কারণ কলিজার মধ্যে গ্লাইকোজেন জমা থাকে, গ্লাইকোজেন। আমাদের শরীরে আমরা যে খাবারটা খাই, অতিরিক্ত যেই গ্লুকোজটা আমাদের কাজে লেগে গেল, আজকে যেটা কাজে লাগলো লেগে গেল, যেটা অতিরিক্ত সেটা কলিজা বা যকৃতের মধ্যে জমা থাকে। এই জমা থাকে বলেই বিপদে পড়লে লিভার থেকে সেই গ্লাইকোজেনটা তুমি ব্যবহার করো। আমাদের শরীরে গ্লাইকোজেন 2 জায়গায় জমা থাকে। আমাদের শরীরে যে গ্লুকোজটা আমরা খাই, সেই গ্লুকোজটা ব্যবহার হওয়ার পর অতিরিক্ত গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হয়, এই কথা তোমাকে জানতে হবে। এই প্রক্রিয়াটার নাম হলো গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়াটার নাম হলো গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনেসিস। এবং এই গ্লাইকোজেনটা পরবর্তীতে কোথায় কোথায় জমে? এক হলো আমাদের লিভার বা যকৃতে জমা থাকে, আর এক হলো আমাদের পেশিতে জমা থাকে। এইটা তোমার পরীক্ষায় আসবে, গ্লুকোজ গ্লাইকোজেন কোথায় জমে। তো সেই জন্য কলিজা ভুনা খেতে এত মজা। কলিজা ভুনা খেতে কেন মজা করে? কারণ এর মধ্যে গ্লাইকোজেন জমা থাকে। তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ জেনে গেলা যে গ্লাইকোজেন জমা রাখা কলিজার একটা গুরুত্বপূর্ণ কাজ। এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। কেন জমা রাখে? কারণ বিপদে পড়লে, ধরো তুমি এখন খুব খাওয়া দাওয়া করতেছো, বন্ধু বান্ধব ট্রিট দিচ্ছে, বিয়ে বাড়িতে যাচ্ছ, ভরপেট 1 প্লেট 2 প্লেট 3 প্লেট খাওয়া দাওয়া করতেছো, কিন্তু তুমি একটু খেয়াল করো, ধরো তুমি পরীক্ষায়, কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষায় ফেল করলা, তোমার বাপ বললো তুই তো বেটা ইয়ার ফাইনালই পাস করতে পারিস না, তুই আবার দিবি মেডিকেল টেস্ট, তুই আবার দিবি বুয়েটে পরীক্ষা, সর তোর ভাত বন্ধ, তোর এই বাসায় ভাত জুটবে না। 3 দিন ধরে তোমার ভাত বন্ধ করে দিল, শুধু পানি খেয়ে বেঁচে আছো। তখন কি তুমি মরে যাবা? তখন তুমি বেঁচে থাকবা কিভাবে? তখন কাজে আসবে এই যে আগে থেকে জমা রাখা অতিরিক্ত গ্লাইকোজেন। আমাদের রক্তে, আমাদের ব্রেন 1 সেকেন্ড গ্লুকোজ ছাড়া বেঁচে থাকতে পারে না। তখন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে। গ্লাইকোজেন থেকে তখন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ।
এবং এই প্রক্রিয়াটার নাম কি? গ্লাইকোজেন ভেঙে গেল, এই প্রক্রিয়ার নাম গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন ভেঙে গেল, তাহলে গ্লাইকোজেন ভেঙে যাওয়া মানে কি? লাইসিস। তাহলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হবে। তাহলে দুইটা কথা, যখন তুমি ভরপেট খাওয়া দাওয়া করো, অতিরিক্ত গ্লুকোজ খাও, সেই গ্লুকোজটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে পরিণত হয়। যখন তুমি খাবার পাও না বা রোজার মাসে যখন তুমি খাও না, তখন এই গ্লাইকোজেন থেকে উল্টা বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। সবাই বলো মারহাবা, সবাই বলো মারহাবা। পারবো? এই অংশটুকু পারবো? তাহলে যকৃতের 1 নাম্বার কাজ কি? যকৃতের 1 নাম্বার কাজ এই জিনিসটাকে সঞ্চয় করা এবং এই যে পরিবর্তনটা করা, এইটা কিন্তু বিপাক। গ্লুকোজ জমা রাখা, বিপদের মুহূর্তে গ্লুকোজকে ভেঙে আবার গ্লুকোজকে সাপ্লাই দেওয়া। ঠিক আছে, বোঝাতে পেরেছি হারুন? কথাটা ক্লিয়ার? ফ্যান্টাস্টিক। তাহলে 1 নাম্বার কাজ কি? কি বুঝলাম? এই কাজটা হলো গ্লাইকোজেন জমা রাখা। সবাই এই জন্যই কিন্তু কলিজা ভুনা খেতে এত মজা। তাহলে গ্লাইকোজেন সঞ্চয়। আচ্ছা, তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, এই কথাটা যাতে মনে থাকে, গ্লাইকোজেন সঞ্চয়। তারপরে এই যে লিভার কত বড়, এই যে লিভার, এই লিভারের মধ্যে হার্ট থেকে প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণে রক্ত এসে প্রবেশ করে। সব সময় ধরো এই লিভারের মধ্যে 1 লিটারের বেশি রক্ত জমা থাকে। এই লিভারের মধ্যে 1 লিটারের বেশি রক্ত সবসময় লিভারের মধ্যে থাকে এবং লিভার দিয়েই কিন্তু রক্তটা আবার হার্টের মধ্যে ফেরত যায়। এই হলো হার্ট, লিভার থেকেই কিন্তু রক্তটা হার্টের মধ্যে যায়। লিভারের মধ্যে সব সময় 1 থেকে 1.5 লিটার রক্ত থাকে। সব সময় এটার মধ্যে এটা একটা রক্তের স্টোরেজ, তো এটা রক্তের ভান্ডার হিসেবে কাজ করে, রক্তের ভান্ডার হিসেবে কাজ করে। এখন লিভার মনে রাখবা আমাদের শরীরের সবচেয়ে বড় স্টোরেজ অর্গান। এখানে তোমার ঘরে স্টোরেজ রুম থাকে না? তোমাদের বাসায়, আমাদের প্রত্যেকের বাসার এমন একটা ছোট্ট রুম থাকে বা আমাদের বাসার এমন একটা জায়গা থাকে যেখানে আমরা জিনিসপত্র সবকিছু একসাথে রেখে দিই, যে এই জিনিসগুলো সাধারণত আমরা ব্যবহার করি না। তো আমাদের লিভার সাধারণত ব্যবহার করি না এমন না, এটা আমাদের নিয়মিত একটা গুদাম ঘর। এখানে যেমন রক্ত জমা থাকতেছে, গ্লাইকোজেন জমা থাকতেছে, এখানে যেই অ্যামিনো অ্যাসিডগুলা একটু পরে কাজে লাগবে এগুলা সেখানে তৈরি হয়, সেখানে জমা থাকে। যেই চর্বিগুলা, কিছু চর্বি এখানে লিপিড, চর্বি বা লিপিড এই জায়গাতে এসে জমা থাকে। বললাম তো সবচেয়ে ভালো স্টোরেজ অর্গান। তারপরে কিছু ভিটামিন এখানে জমা থাকে, কিছু লবণ, সব কিছু ধরো এখানে জমা থাকতে পারে। তো লিভার বেশ কিছু জিনিস সঞ্চয় করতে পারে, এগুলাকে বলে লিভারের সঞ্চয়ী কাজ। তাহলে আমাদের মনে রাখবা যে মানুষের লিভার এটা অনেক কিছু জমা রাখতে পারে। কলিজার মধ্যে কত কিছু জমা থাকে শুনছো? আর বলো তো কলিজার মধ্যে এগুলা ছাড়া আর কে জমা থাকে? বলো, কলিজার মধ্যে এইটা ছাড়া আর কে জমা থাকে? দেখি কে বলতে, যে বলতে পারবে 100 টাকা পুরস্কার। ভাই হার্টের টুকরা বললে তো আর প্রবলেম নাই, কারণ হার্টে 4টা প্রকোষ্ঠ তো রিপ্লেস করা পসিবল না। ট্রুথ, হৃদয়ের টুকরা বললে কোনো অসুবিধা না। তাহলে বলো তো কলিজার মধ্যে আর কে থাকে? পিত্তরস। দ্যাটস ফাইন, পিত্তরস থাকে। হ্যাঁ, এটা 100 টাকা না, পিত্তরসও তো তৈরি করে। হ্যাঁ, পিত্তরস জমা রাখে পিত্তথলি। দ্যাটস ফাইন। হ্যাঁ, উত্তর হয় নাই। উত্তর হলো কলিজার মধ্যে থাকে মনাই। তোমরা ওই গানটা শুনিনি নাকি? কলিজার ভিতর গাথি রাইকুম তোমারে ও মনাই রে। কলিজার ভিতরে যখন তুমি মনাইকে গাথে রাখবা, কলিজার ভিতরে তো মনাই থাকবে। এটা কার গান? মমতা চাপার গান নাকি? আপাতত এখন জেলে, আমি জানি না কার জানি গান, কলিজার ভিতর গাথি রাইকুম তোমারে। তো আজকের ক্লাসটা শেষে ওইটা একবার শুনে নিও। তাহলে মনাই থাকে। তাহলে মনাই ছাড়া আর কে কে থাকে? মূলত মনাই থাকে। আর এরা তো আসলে বাকি ঢেউটিন। তাহলে দেখো যকৃতের সঞ্চয় ভূমিকা, গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয়, ভিটামিন সঞ্চয়, পিত্তরস বানায় সেটা পিত্তথলিতে সঞ্চয় করে, চর্বি সঞ্চয়, খনিজ লবণ সঞ্চয়। ভাই যা যা আছে সবই সঞ্চয় করে। আমরা যেটা অতিরিক্ত খাই, সেটাই সে সঞ্চয় করে। ঠিক আছে, এখান থেকে কি কি এমসিকিউ আসবে এটা পুরাটাই পড়াই দিলাম। এটা পড়া তোমার দায়িত্ব। তোমাকে শুধু একটা লাইন এখান থেকে অতিরিক্ত জানতে হবে, সেটা হলো
গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানাইতে এই যে প্রক্রিয়াটা গ্লাইকোজেনেসিস, আমাদের শরীরে ইনসুলিন হরমোন মূলত এই কাজটাই করে। তুমি যখন পড়বা ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়, ইনসুলিন হরমোন এই কাজটাই করে। তোমার শরীরে যদি ইনসুলিন হরমোনের পরিমাণ কমে যায় তাহলে গ্লাইকোজেন তৈরি হবে না, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, ফলে তোমার ডায়াবেটিস হবে। ইনসুলিনের কাজ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানানো, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, গ্লাইকোজেনের মাত্রা যকৃতে বেড়ে যায়। কিন্তু কারো যদি ইনসুলিন না থাকে এই বিক্রিয়াটা হবে না, তার রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যাবে, এই প্রক্রিয়াটা থেমে যাবে। খুবই গুরুত্বপূর্ণ, এটার নামই ডায়াবেটিস। এটা এমসিকিউতে আসবে। তারপরে দেখো রক্ত সঞ্চয়, যকৃতে প্রতি মুহূর্তে দেখো 1500 ml রক্ত থাকে। ভিটামিন সঞ্চয়, সব রকমের ভিটামিন সঞ্চয় করে। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষায় আসবে, যেটা আমার বছরেও মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল। সেটা হলো ভিটামিন কিন্তু দুই রকম, আমি জানি না তোমরা জানো কিনা। একগুলা ভিটামিন আছে যেগুলো চর্বিতে দ্রবণীয়, একগুলা আছে যেগুলো চর্বিতে দ্রবণীয়, আরেকগুলো আছে যেগুলো পানিতে দ্রবণীয়। ভিটামিন এ ডি ই কে, অ্যাডেক চর্বিতে দ্রবণীয়, শুধু ভিটামিন বি আর সি পানিতে দ্রবণীয়। মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট 2 বার আসছে, এক বছর আমার ভর্তি পরীক্ষা এসেছিল। কয়েকটা চর্বিতে দ্রবণীয় ভিটামিনের নাম বলো, কয়েকটা পানিতে দ্রবণীয় ভিটামিনের নাম বলো। 6টার মধ্যে 4টা চর্বিতে দ্রবণীয়, 2টা পানিতে দ্রবণীয়। খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা তোমাকে জানতে হবে। এটা কিন্তু আসলেই ইম্পর্টেন্ট, এটা কিন্তু রিয়েলি ইম্পর্টেন্ট, এটা মাস্ট টু নো। যেগুলা চর্বিতে দ্রবণীয় ভিটামিন সেইগুলা তার মানে তেল দিয়ে রান্না করলে খুব ভালো হবে। আর যেগুলো পানিতে দ্রাব্য ভিটামিন সেগুলা দেখো, ওই জন্য বলা হয় যে সকল শাকসবজিতে ভিটামিন বি বা ভিটামিন সি আছে সেগুলাকে কম ধুয়ে রান্না করতে। বেশি ধুয়ে ফেললে সেগুলোর মধ্যে যে ভিটামিন বি বা ভিটামিন সিটা আছে সেটা পানিতে দ্রবীভূত হয়ে তুমি খাওয়ার আগেই তোমার পানির সাথে মিশে চলে যাবে। সেজন্য কিছু কিছু শাকসবজি যেগুলো ভিটামিন বি বা সিতে বেশি, ভিটামিন বি বা সি দিয়ে বেশি এনরিচড, সেইগুলা তুমি ধুবা না। বুঝতে পারলাম? আর চর্বি দ্রাব্য যে সকল শাকসবজিতে ভিটামিন এ ভিটামিন বি সেগুলো বেশি তেল দিয়ে রান্না করতে হবে। তাহলে তুমি যখন খাবা ওই তেলের মধ্যে ভিটামিনটা থাকবে, ওই তেলটা যখন হজম হবে তোমার ভিটামিনটাও হজম হয়ে যাবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তোমার এই জিনিসটা কেন জানা দরকার, কোন ভিটামিন কীরকম, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আশা করি বুঝতে পারছো। পারবো ইনশাল্লাহ? সবাই আমাকে বলো, এই তোমরা পারবো? ইফতেখার মনাইকে চিনতেছে না। ইফতেখার ঠিক সময়ে, তোমার তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে, এখনো মনাইকে চিনলা না? ওকে, সুন্দর, ইনশাল্লাহ পারবো, ফ্যান্টাস্টিক। তাহলে এগুলো পুরোটাই পড়াই দিলাম। ওকে, পিত্ত কতটুকু জমা হয়? দৈনিক 400 থেকে 800 ml পিত্ত তৈরি করে। জমা থাকে কোথায়? পিত্তথলিতে। হ্যাঁ, মনে থাকতে হবে জমা থাকে কোথায়? পিত্তথলিতে। তো পিত্তথলি লিভারেরই অংশ, সেই হিসাবে বলেছে। চর্বি, অ্যামিনো অ্যাসিড এগুলো জমা করে, নামটা জানলেই হবে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে পরীক্ষার জন্য, পরীক্ষায় কিন্তু 2টা প্রশ্নই আসতে পারে। পরীক্ষায় এভাবেও দিতে পারে, কোনটা তোমার বিপাকীয় কাজ, কোনটা তোমার সঞ্চয়ী কাজ। সঞ্চয়ী কাজ পড়া হয়ে গেল, মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। এবার বিপাকীয় কাজ। বিপাকীয় মানে খাবারগুলোকে ভাঙা। এই যে শব্দটা বিপাকীয় কাজ, হোয়াট ডাজ ইট মিন বাই বিপাক? বিপাক মানে মেটাবলিজম, শক্তি উৎপন্ন করার ওভারঅল প্রক্রিয়াটা। এই যে শ্বসনের বিক্রিয়া, একটা গ্লুকোজ তোমার শরীরে ঢুকলো, তুমি যে খাবারটা খাইলা সেটা তোমার শক্তিতে রূপান্তরিত হওয়া, প্লাস সেটার অতিরিক্ত অংশটা শরীর থেকে বের করে যাওয়া, সব কিছু একসাথে বিপাকের অংশ। বিপাক মানে মেটাবলিজম, ইটস এভরিথিং, সব কিছু। এবং বিপাকের প্রধান অঙ্গের নাম লিভার। দেখো এই কথাটাই বলা হয়েছে, এটাই যকৃতের অভ্যন্তরীণ সাম্যাবস্থা বজায় রাখার প্রধান অঙ্গ।
এইটাই এমসিকিউ আসবে। এখন তুমি দেখো আমরা যে শর্করা খাই সেটার কি ঘটনা ঘটে, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এইটা বেশিরভাগ পোলাপান উত্তর করতে পারে না, সবচেয়ে কঠিন, এবং এইটাই প্যারা খায়। কয়েকটা শব্দের দিকে তাকাও, যে বুঝে ফেলবে। এত কঠিন কঠিন ম্যাথ তোমরা করো, সেই তুলনায় এগুলো এত সহজ, কিন্তু তারপরে কেউ বোঝার চেষ্টা করে না বলে সবাই ভুল করে। শব্দটার দিকে তাকাও, গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন, জেনেসিস মানে তৈরি। গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি কোথা থেকে হবে তাহলে? গ্লুকোজ থেকে। ভালো করে দেখো, গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি, গ্লাইকোজেনেসিস। এবার যদি বলা হয় উল্টা বিক্রিয়াটার নাম কি? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি। তুমি তাকাই দেখো, এটা তো মাত্র পড়াইলাম, তাহলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরির নাম কি? গ্লাইকোজেনোলাইসিস। ওকে, তাহলে এই দুইটা বিক্রিয়া একে অপরের গ্লাইকোলাইসিস না। ভালো করে তাকাও, গ্লাইকোজেন ভেঙে, এই তো ভুল করে ফেলছে একজন, গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি, গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন তৈরি, গ্লাইকোজেনেসিস, জেন কথাটা কমন, গ্লাইকোজেন জেনেসিস, একটা কথা দুইবার লেখার দরকার নাই। ওকে, ঠিক আছে। এই দুইটা শব্দে কোনো গ্যাঞ্জাম লাগে না, গ্যাঞ্জাম লাগে এই দুইটা শব্দে। দেখো তো, গ্লাইকোলাইসিস, গ্যাঞ্জাম লাগে এইটাতে। আবার গ্লাইকোলাইসিসটা কি? লাইসিস মানে ভাঙা, গ্লাইকো মানে গ্লুকোজ, তাহলে গ্লুকোজকে ভাঙা। তাহলে এই বিক্রিয়াতে কি হবে? এই বিক্রিয়াতে গ্লুকোজ ভেঙে যাবে। এই বিক্রিয়াতে গ্লুকোজ ভেঙে যাবে। গ্লুকোজ ভেঙে, গ্লুকোজ ভাঙার প্রক্রিয়াটাকেই বলে গ্লাইকোলাইসিস। দেখো, গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। আপাতত এইটুকু জানলেই হবে। এইটা একটা, তাহলে প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে প্যারা খায় পোলাপান এইটুকুর মধ্যে। কেন গ্যাঞ্জামটা লাগে? কারণ গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙা, গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ তৈরি করা না। গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি করা। প্যারাটা এই জায়গাতেই, প্যারাটা এই জায়গাতেই। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজকে ভাঙা, কিন্তু গ্লাইকোজেনেসিস এখানে আসলে গ্লাইকোজেন তৈরি, গ্লাইকোজেন তৈরি হয়। তাহলে এই তো এইটুকু আমরা জানলাম। লাস্ট পড়া, তাহলে দেখো ভাই, এখানে চারটা শব্দ, প্যারা আছে, প্যারা আছে, ভালো করে তাকাও, প্যারা আছে। লাস্ট, একদম লাস্ট, গ্লুকোজ তৈরি, তৈরি হবে গ্লুকোজ। গ্লুকোজ তৈরি হবে, তার মানে কি? গ্লুকোজেনেসিস বা গ্লাইকোজেনেসিস। গ্লুকোজেনেসিস, গ্লুকোজ তৈরি হবে। এমন জায়গা থেকে তৈরি হবে যেখান থেকে কখনো তৈরি হওয়ার কথা না, অশর্করা জাতীয় দ্রব্য। ধরো অশর্করা, এটা খুবই ইম্পর্টেন্ট, অশর্করা দ্রব্য থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, তাহলে এই বিশেষ ঘটনাটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। ট্রুলি ইম্পর্টেন্ট। আরো একবার বুঝাই দিব, প্যারা খাওয়ার কোনো কারণ নাই। চারটা শব্দ, এই চারটা শব্দই তোমার খেলাটাকে ঘুরাই দেয়। এই চারটা শব্দ আসলেই পোলাপানকে বেশ প্যারা দিয়ে দেয় এবং পোলাপান বুঝতে পারে না। ভাই মুখস্থ করার কিছু নাই, রেডি, 1 2 3। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকো মানে কি? গ্লুকোজ, জেনেসিস মানে কি? তৈরি। সংজ্ঞার মধ্যে লিখবা, তাহলে গ্লুকোজ তৈরি হয়। নিও মানে কি? নতুন উৎস থেকে। নতুন উৎস মানে অশর্করা জাতীয় দ্রব্য, যারা কিনা গ্লুকোজের বড় ভাই না। প্রোটিন, লিপিড থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, নর্মালি
লিপিড থেকে তো লিপিড তৈরি হওয়ার কথা, প্রোটিন থেকে তো প্রোটিন তৈরি হওয়ার কথা, কিন্তু যদি কখনো প্রোটিন বা লিপিড থেকে গ্লুকোজ তৈরি হয় সেইটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। ডান। গ্লাইকোলাইসিস, গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা, তাহলে গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ ভেঙে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, পাইরুভিক অ্যাসিড। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন জেনেসিস, শুধু এই শব্দটা মনে রাখলেই হবে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি। দেখো তো কে কে বুঝতে পারলা এবং ভবিষ্যতে বুঝতে পারবা কিনা, কার কার ব্রেনের মধ্যে কথাটা ঢুকলো। আমার ক্লাস করার পরে কিভাবে বই পড়বা, আমি যতটুকু দাগিয়ে দিচ্ছি সেইটাই তুমি গুরুত্ব দিয়ে পড়বা। আমি যদি কোনো কিছু না পড়িয়ে থাকে সেটা অবশ্যই রিডিং পড়বা, না পড়লে আমাকে বুঝতে চাইবা। বইটা A to Z পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। তুমি ভালো জায়গায় চান্স পেতে চাইলে বইটা পুরোপুরি পড়া থাকতে হবে, এইটাই হলো সত্য কথা। লেকচার স্লাইড টাইড এগুলো হলো সাপোর্টিভ, পড়তে হবে মূল বই, শেষ পর্যন্ত মূল বইটাই পড়তে হবে। তাহলে বক্স, 3টা বক্স কার কার ক্রিস্টাল ক্লিয়ার? বেগম রোকেয়া, সালমান ফার্সি, সবাই কমেন্ট করো, সবাই কি বুঝতে পারলাম কিনা। ঠিক আছে, আমি জুলজি বোটানি সব ক্লাস নিব, আমি শুধু জুলজি কেন নিব, আমি সব ক্লাস নিব। তাহলে আমরা সুন্দর করে পড়ে ফেলতে পারলাম ইনশাল্লাহ এই টপিকটাই। দেখো এইখানে এতগুলা কথা বলা, সবগুলা পড়াই ফেললাম, A to Z পড়া শেষ, একদম একদম পুরাটাই পড়া শেষ। তুমি এখন পড়ে যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে বলবা, ঠিক আছে? দেখো তো প্রত্যেকটা কথাই আমি বলে দিলাম। আচ্ছা, তোমাদেরকে খালি একটা জিনিস একটু জানাই রাখি, ইনসুলিনের কাজ রক্তে গ্লুকোজের মাত্রা কমানো। তুমি যে তাকায় দেখো, তাহলে এই প্রক্রিয়াটাকে ইনসুলিন সাহায্য করে, গ্লাইকোজেনেসিস, এই প্রক্রিয়াটাকে সাহায্য করে ইনসুলিন। ঠিক উল্টা প্রক্রিয়াটাকে সাহায্য করবে কে? ইনসুলিনের উল্টা, ইনসুলিনের উল্টা গ্লুকাগন। এ হলো ইনসুলিনের শত্রু, ইনসুলিন যা করবে এ সেটার উল্টা কাজটা করবে। তাহলে গ্লুকাগন, গ্লুকাগন ঠিক উল্টা কাজটা করে। ওকে, গ্রেট। দাদা এইচএসসি 26 ব্যাচ কতদিন পর্যন্ত চলবে? শিখা ডিসেম্বর পর্যন্ত। ইনসুলিন, গ্লুকাগন, এখানে এই দুইটা। আর এখানে আরেকটা গ্লাইকোজেনোলাইসিস, তো গ্লুকাগনের সাথে আরেকজন আছে ইনসুলিনের শত্রু, তার নাম এপিনেফ্রিন, এটাও অ্যাড করে নাও। তো দেখো এই কথাগুলোই বলা আছে, কোন বিক্রিয়ায় কে সাহায্য করে, এই তো এই কথাগুলাই বলা আছে, ঠিক আছে? ওকে, দ্যাটস গ্রেট, পারা যাবে ইনশাআল্লাহ। আমরা সেকেন্ড টাইমে দেখলাম দাগানো বই দেখে পড়াচ্ছেন, এইচডি গ্রুপে একটা পোস্ট দিচ্ছিলেন, ওই বুকটা আমার দিবেন প্লিজ, ওই বুকটা আমাদেরকে, হ্যাঁ তোমাদেরকে আমি চাইলেই দাগানো বই দিয়ে দিতে পারি, কারণ দাগানো বই দাগাচ্ছে ডিএমসি ডিমার্সের টিম, আমাদের টিমই দাগাচ্ছে, সো আমরাই এটা প্রিপেয়ার করছি ইনশাআল্লাহ। ওকে, মানে এপিনেফ্রিন এবং গ্লুকাগন, ইয়েস ভেরি গুড, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। তাহলে এই পেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, ফ্যান্টাস্টিক। চলো একটু টেস্ট করে দেখি তোমরা কতটুকু শিখলা। এটা টেস্ট না করলে একটু পরেই প্যাচ লেগে যাবে। দেখি তোমরা আমাকে বলো তো এই প্রক্রিয়াটার নাম কি? পরীক্ষায় এইটাই এমসিকিউ আসলো, বলো তো এই প্রক্রিয়াটার নাম কি? পরীক্ষায় এইটাই এমসিকিউ আসলো, বলো কি হবে তোমার উত্তর?
বলো তো দেখি কে পারবা। সাবাস, ভেরি গুড। তাহলে দেখো এখানে তীর চিহ্নটা গ্লুকোজের দিকে, তার মানে তৈরি হচ্ছে গ্লুকোজ। তো যখন গ্লুকোজ তৈরি হচ্ছে, তৈরি হওয়া মানে কি? তাহলে গ্লুকোজেনেসিস, এটা এমন জায়গা থেকে তৈরি হচ্ছে, গ্লাইকোজেন থেকে না। যখনই গ্লাইকোজেন ছাড়া অন্য কোনো কিছু থেকে তৈরি হবে, উপরে যাই থাক, গ্লাইকোজেন বাদে অন্য যে কোনো কিছু থাকলেই সেটার উত্তর হলো গ্লুকোনিওজেনেসিস। যারা যারা পেরেছো, সালমান ফার্সি, তারপরে ইফফা তারা, তারপরে রনি, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনলাইন ভালোবাসা। আর যারা পারলে না, এবার থাপ্পড় দিব না, কারণ এটা তো কেবল পড়াইলাম, ব্রেনের মধ্যে ঢুকতে একটু সময় লাগবে। তাহলে এটা তোমরা পারলা। প্রথম কিউএনএ তে তোমরা ভালো করেছো, যারা যারা ভালো করেছো তার মানে তারা পুরোপুরি বুঝতে পেরেছো। ওকে, গ্রেট। এবার কিউএনএ 2, এইটা দেখি তোমরা আমাকে এবার তাহলে বলো। এইবার কি হবে বলো? রাজ্জাক, ভেরি গুড, ভেরি গুড রাজ্জাক, এবার বলো। সাবাস, সাবাস। তাহলে এখানে গ্লুকোজটা ভেঙে যাচ্ছে, গ্লুকোজ ভাঙার এই প্রক্রিয়াটাকে ভেঙে কিন্তু গ্লাইকোজেন তৈরি হচ্ছে না। তো গ্লুকোজ ভেঙে যদি গ্লাইকোজেন তৈরি না হয়, তাহলে এটাকে আমরা বলবো গ্লাইকোলাইসিস। দ্যাট ইজ গুড, ফ্যান্টাস্টিক, সাবাস। তাহলে কিউএনএ 2 তে তোমরা অনেক ভালো উত্তর করেছো, তোমাদের জন্য অনেক বেশি অনলাইন ভালোবাসা, ভেরি গুড, সাবাস। তাহলে দুইটা টপিক সুন্দর করে শিখাই দিলাম। তাহলে লাইপোজেনেসিস মানে কি? লিপিড তৈরি হওয়া। লাইপোজেনেসিস তার মানে কি? লিপিড তৈরি হওয়া। এখানে লিপিড জমা হয়, তুমি তাকায় দেখো, লিভারের মধ্যে লিপিড জমা হয়। দেখো রক্তে গ্লুকোজের মাত্রা এত বেশি হয়ে গেল, ধরো তোমার প্রতিদিন গ্লুকোজ লাগে 50 গ্রাম, তুমি খাইলা 150 গ্রাম, তোমার প্রতিদিন গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তরিত হতে পারে 70 গ্রাম। তার মানে 50 গ্রাম তুমি ব্যবহার করে ফেললা, 70 গ্রাম গ্লাইকোজেনে রূপান্তর করলা, হইল 120। অতিরিক্ত 30 গ্রাম, অতিরিক্ত 30 গ্রাম, অতিরিক্ত 30 গ্রাম তোমার কি হবে? ওটা তো গ্লাইকোজেন রূপান্তরিত হতে পারতেছে না। ওই এক্সট্রাটা লাইপোজেনেসিস হয়। ভালো মতো দেখাও। দেখো সবচেয়ে মজার ব্যাপার, আমরা ডাক্তাররা বলি না যে বেশি বেশি শাকসবজি খাবেন তাহলে ওজন কমে যাবে। তুমি দেখো তো গরু, তোমার বাড়ির সামনে যে গরুটা পালিত হচ্ছে, এই যে কোরবানির ঈদে মোটা তাজা করার মোটা 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 গরুগুলা বিক্রি হবে, দেখো তো এই গরুগুলা সারা জীবন কি খায়? ও তোমার মতো চর্বি খায়, ভাত মাংস খায়? খায় কি বলো? তোমরা আমাকে বলো, ওকে চর্বি খায়? এই ওকে বার্গার খায়, ওকে ফাস্টফুড খায়, চিলক্সের বার্গার খায় নাকি? ওকে পিৎজা খায়, ওকে কোকাকোলা খায় যে ওর সুগার খায়? ওকে কোনো মিষ্টি জিনিস খায়, রান্না করা খাবার খায়? খায় না, তাই না? ও জাস্ট মেইনলি ঘাস খায়। ওই ঘাসের মেইন উপাদান কি? ওই ঘাসের মেইন উপাদান শর্করা, অল্প পরিমাণে আমিষ, অল্প পরিমাণে ভিটামিন, অল্প পরিমাণে চর্বি, বাকি সবকিছু খুবই অল্প পরিমাণে থাকে। কিন্তু মূল উপাদান কি? শর্করা বা ঘাস, আমরা যেটা খেতে চাই। তাই তো, বুঝাতে পারলাম তো? তুমি একটু তাকায় দেখো, তারপরও গরুগুলা কত কত মোটা হয়। এর কারণ কি?
কারণ ওই গরুটা যে পরিমাণ খায় তার চেয়ে কম ওর শক্তি খরচ, তার মানে অতিরিক্ত খাবারটা, অতিরিক্ত গ্লুকোজটা তার গ্লাইকোজেনে রূপান্তরিত হয়, প্লাস তার উপরে যেটা থাকে সেটা চর্বিতে রূপান্তরিত হয়। এই গরুগুলাই মোটা তাজা হয়। ইনসুলিন হরমোনের প্রভাবে এইগুলো ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়। এই ট্রাইগ্লিসারাইডগুলা পরবর্তীতে কোষের চর্বি হিসাবে জমে থাকে। মানুষের শরীরে এই জিনিসটা হলে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। তো গরুরও যে সম্ভাবনা বাড়ে না তা নয়, অনেক সময় গরুরা কিন্তু ফট করে মারা যায়। সেই জন্য গরুরও একটা ব্যালেন্সের দরকার। কিন্তু তারপরও তো গরুর শরীরে তোমাকে যদি বলে গরু তো সারাদিন ঘাস খায়, তাহলে গরু কিভাবে মোটা হয়, এইটার উত্তর হলো এই শব্দটা, ইনসুলিন হরমোনের প্রভাবে গরুর মধ্যে লাইপোজেনেসিস হয়। এইটাই হলো ব্যাখ্যা। এখন তোমরা সবাই এই লাইনটা পড়বা, পড়ে আমাকে বলবা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো, অবশ্যই গরুরও হার্ট অ্যাটাক হয়, হবে না কেন? অবশ্যই গরুও হার্ট অ্যাটাক করে। পৃথিবীর সকল প্রাণী যাদের হার্ট আছে যে কেউ হার্ট অ্যাটাক করতে পারে। ঠিক আছে, বলো এই 3টে লাইন পড়ে দেখো তো পুরোপুরি বুঝতে পারো কিনা। যদি বুঝতে পারো কমেন্ট করো আলহামদুলিল্লাহ পেরেছি। ঠিক আছে, তো গরুর শরীর বিশেষ প্রক্রিয়াতে, ওকে। তো একজন বলছে ভাই 3 নাম্বারটা বুঝাই দেন। 3 নাম্বারটা মানে কি? তো গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে, তার মানে গ্লুকোজের পরিমাণ রক্তে কমে যাবে। গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন এইটা বলেছে যে শর্করা কমে গেলে মানে কি? তোমার শরীরে ওই যে তোমার আব্বু আম্মু তোমাকে খাইতে দেয় নাই, তুমি তো ফেল করছো টেস্ট পরীক্ষায়, তুমি যখন খেতে পারবা না, তোমার রক্তে যখন শর্করা কমে যাবে, তখন এই প্রক্রিয়াটা হয়ে তোমার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। আর যখন তুমি অনেক বেশি দাওয়াত খেয়ে বেড়াবা, ট্রিট খেয়ে বেড়াবা, ভরপেট খাওয়া দাওয়া করবা, তখন গ্লাইকোজেনেসিস হয়ে অতিরিক্ত গ্লুকোজটা কনভার্টেড হয়ে যাবে। ওকে, সাদিয়া ইসলাম কোর্সে যুক্ত হয়ে যাও, কোর্সে যুক্ত হয়ে যাও। ডিসকাউন্ট বোধহয় অফ হয়ে গেছে, খোঁজ নিতে হবে। তো কোর্সে তো বোধহয় একটা প্রোমো কোড ছিল, সেটা বন্ধ হয়ে গেছে কিনা আমি আসলে জানি না, আমি এটা খেয়াল করি নাই। আরেকবার ঘোষণা দিয়ে দিবে ইনশাল্লাহ। সাদিয়া, প্রোমো ছাড়াই যুক্ত হয়ে যাও, আর যদি প্রোমো থাকে তাহলে প্রোমো নিয়ে যুক্ত হয়ে যাও। তাহলে কি সুন্দর কথা জেনে গেলাম। এইবার লিপিডের প্রক্রিয়া, মূলত যকৃতটাই এত গুরুত্বপূর্ণ। একাডেমিক্যালি যকৃতটা এত গুরুত্বপূর্ণ, তোমাকে এই কথাটা জানতে হবে। সুন্দর কথা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে শর্করার বিপাক, এটা কিন্তু সিকিউ আসবে, সিকিউ অ্যালার্ট, এইটাই পরীক্ষায় আসবে, সিকিউ অ্যালার্ট। যকৃতে শর্করার বিপাক আলোচনা করো, এইটাই তোমার সিকিউতে আসবে। 3টা টার্মে আলোচনা করবা। যখন আমরা অতিরিক্ত গ্লুকোজ খাই, তখন ওই গ্লুকোজটা গ্লাইকোজেনে রূপান্তরিত হয়, এই প্রক্রিয়াটাকে বলে গ্লাইকোজেনেসিস। বুঝে বুঝে লিখবা। যখন আমরা অতিরিক্ত গ্লুকোজ খাই, সেই গ্লুকোজটা গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। আবার যখন আমার আব্বু আম্মু আমাকে খেতে দেয় না, তখন আমি তো না খেয়ে মরে যেতে পারতাম, কিন্তু আমার লিভার আমাকে মরে যেতে দেয় না। এইটার নাম হলো গ্লাইকোজেনোলাইসিস। এই প্রক্রিয়ায় লিভার আমাকে আল্লাহর রহমতে বাঁচিয়ে রাখে। 3, অনেক সময় যখন এই প্রক্রিয়াটাও শেষ হয়ে যায়, আব্বু আম্মু আমাকে 3 দিন পর 10 দিন ধরেও কোনো কিছু খাইতে দেয় না, বা ধরো তুমি কিডন্যাপ হয়েছো, এমন জায়গায় কিডন্যাপ হয়েছে যে তোমাকে কোনো কিছু খাইতে দিচ্ছে না, তখন
হয় হলো গ্লুকোনিওজেনেসিস। জাস্ট এই তিনটা প্রক্রিয়া আলোচনা করলেই হবে। এই দুটা প্রক্রিয়া কখন? যখন তুমি খেতে পারবা না, তোমার শরীরে যখন শর্করার অভাব। আর এই প্রক্রিয়াটা কখন? যখন তুমি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করো তখন। এইটুকু সুন্দর করে লিখলে তুমি উত্তর করতে পারবা। তাহলে সিকিউ অ্যালার্ট, যকৃতে শর্করার বিপাক তুমি কিভাবে আলোচনা করবা? যকৃতে শর্করার বিপাক এই 3 লাইনে আলোচনা করলেই তুমি উত্তর করতে পারবা। সবাই কি পারবো? কনসেপ্ট এটা মুখস্থ করে জীবনও কি উত্তর করতে পারবা না। এটা মোর কনসেপ্ট ক্লিয়ার করলেই শুধুমাত্র উত্তর করা সম্ভব। আমরা কি উত্তর করতে পারবো? তোমাকে বলতেছি, পারবা তো ইনশাল্লাহ? জিম পারবা তো? রাজ্জাক পারবা তো? সালমান পারবা তো? ইনশাল্লাহ। পারভেজ ভালো আছো? প্রপাত সাবাস, ভেরি গুড। তাহলে আমরা যকৃতে শর্করার বিপাক আসলে এই 3টা কথা লিখে ফেলতে পারবো। পরীক্ষায় মূলত এইটাই আসবে। তুমি যদি আমাকে বলো ভাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এইটা যকৃতে শর্করা কিভাবে বিপাক করে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্যাটস ফাইন। এবার যকৃতে প্রোটিন বিপাক। আমরা প্রোটিন খেলাম, দেখো তুমি যকৃতে যাওয়ার আগেই প্রোটিনগুলা তো খাদ্য নালীতেই, তোমার ক্ষুদ্রান্তেই তো প্রোটিনগুলা কি হয়ে গেল? অ্যামিনো অ্যাসিডে পরিণত হলো। তাহলে অলরেডি ক্ষুদ্রান্তে সেটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়েছে। এখন এই অ্যামিনো অ্যাসিডটাই তো তোমার যকৃতে যাবে। এই অ্যামিনো অ্যাসিডটাই তোমার কোথায় যাবে? এই অ্যামিনো অ্যাসিডটাই তোমার যকৃতে যাবে। এই অ্যামিনো অ্যাসিডটা তোমার যকৃতে যাবে। এই অ্যামিনো অ্যাসিডকে নিয়েই তোমার পরবর্তী কাজকর্ম হবে। এই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে ফার্দার আলোচনা। এরা যকৃতে গেল, অ্যামিনো অ্যাসিডকে কি করব সেটা নিয়েই আমার আলোচনা। চলো আমরা দেখি অ্যামিনো অ্যাসিড থেকে কি কি করব। তুমি তাকায় দেখো, অ্যামিনো অ্যাসিড ঢুকলো, ঢুকার পর তাকে একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকাই দিল। তাকায় দেখো, যকৃত অ্যামিনো অ্যাসিডটাকে একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকাই দিল। প্রক্রিয়াটার নাম দেখো, ডিঅ্যামিনেশন। কোন প্রক্রিয়ার মধ্যে ঢুকাই দিল? প্রথম কথা, যে অ্যামিনো অ্যাসিডগুলো কাজে লাগানো দরকার সেগুলোকে যকৃত কাজে লাগালো। যেটা অতিরিক্ত, সেই অতিরিক্তটাকে যকৃত ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ঢুকাই দিল। তোমরা আমাকে বলো তো, ডি কথাটার মানে কি? কোথাও যদি ডি থাকে সেটা মানে কি? ডি কথাটার মানে কি? বলো তো ডি কথাটার মানে কি? ডিঅ্যামিনেশন, ডি মানে কি? তোমরা আমাকে বলো। হ্যাঁ, ডি মানে কি? ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। ডি কথাটা যেখানে থাকে, ডি মানে হলো বিপরীত বা নাই। ডি মানে নাই, বাদ দেওয়া। ভেরি গুড, ডিলিট করে দেওয়া, ফ্যান্টাস্টিক। তাহলে অ্যামিনো অ্যাসিড থেকে তুমি অ্যামিন গ্রুপটাকে ডিলিট করে দিবা। তো ধরো অ্যামিনো অ্যাসিড থেকে, তাহলে অ্যামিনো অ্যাসিড দেখতে কেমন সেটা তোমরা মনে হয় জানো না। সো একটা অ্যামিনো অ্যাসিড দেখতে এই রকম, আর COOH NH2H। এর মধ্যে এটা যেহেতু অ্যাসিড, COOH থাকে, এটা যেহেতু অ্যামিনো অ্যাসিড সেই জন্য অ্যামিন গ্রুপ থাকে। তার মানে প্রথম ধাপেই আমরা এইটাকে, এই অ্যামিন গ্রুপটাকে বাদ দিয়ে দিলাম। এই অ্যামিন গ্রুপ বাদ দেওয়ার প্রক্রিয়ার নাম হলো ডিঅ্যামিনেশন। তাহলে কি করলাম? অ্যামিন গ্রুপটাকে আলাদা করে ফেললাম। তাহলে অ্যামিন গ্রুপটা আলাদা হয়ে তৈরি করবে অ্যামোনিয়া। অ্যামিন গ্রুপটা আলাদা হয়ে তৈরি করে অ্যামোনিয়া। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? তুমি বলবে অ্যামোনিয়া।
মুখস্থ করার কিছু নাই। তাহলে কি উৎপন্ন হবে? ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হবে। আর এই অংশটুকু তো অ্যাসিড থেকে গেল, এই অংশটুকু তৈরি করবে কিটো অ্যাসিড। এই কিটো অ্যাসিড পরবর্তীতে শরীরের অন্য কাজে লাগে। কিন্তু এই অ্যামোনিয়াটা আমাদের জন্য বিষ, এই অ্যামোনিয়াটা আমাদের জন্য বিষ। তাহলে এখন অ্যামোনিয়াটাকে শরীর থেকে বের করে দিতে হবে। কিন্তু অ্যামোনিয়া সরাসরি পানির সাথে মিশে না, পানি আর অ্যামোনিয়া একই সাথে মিলিত হতে পারে না, পানি আর অ্যামোনিয়া একসাথে মিশে না। সেই জন্য অ্যামোনিয়াটাকে আমরা কনভার্ট করব। অ্যামোনিয়াটাকে আমরা কিসে কনভার্ট করব? এই অ্যামোনিয়াটাকে আমরা ইউরিয়াতে পরিণত করব। কিসে পরিণত করব? ইউরিয়া। দেখো অ্যামোনিয়াটাকে জাস্ট আমরা এই যে NH2CO NH2, যখনই তুমি অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে পরিণত করলা, সাথে সাথে এটা পানির মধ্যে দ্রবীভূত হয়ে গেল এবং তুমি মুতুর মাধ্যমে এটাকে বের করে দিলা শরীর থেকে। তুমি টয়লেটে যে প্রস্রাব করতেছো প্রতি মুহূর্তে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় তৈরি যে অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়াটাকেই মূলত তুমি শরীর থেকে বের করতে চাও। আমরা যে শরীর থেকে ইউরিন বের করে দেই, মূল লক্ষ্য কি? শরীর থেকে অ্যামোনিয়া বের করে দেওয়া। কারণ অ্যামোনিয়া একটা বিষ। এই অ্যামোনিয়া শরীরে বেড়ে গেলে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে, তুমি মারা যাবা, একদিনের মধ্যে মারা যাবা। কিডনি বিকল হয়ে, কিডনি যদি পরিষ্কার না করতে পারে অ্যামোনিয়াকে, তুমি মারা যাবা। তাহলে এই যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরির প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম কি? এটাই তো পরীক্ষায় আসবে। এই প্রক্রিয়াটার নামই হলো অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র। ভাই এইগুলো একদম বেসিক কথা। তাহলে অতিরিক্ত প্রোটিনটাকে আমরা, অতিরিক্ত প্রোটিনের অ্যামিন অংশটাকে আমরা ইউরিয়া আকারে শরীর থেকে বের করে দেই। প্রথমে অ্যামোনিয়া বানাই ডিঅ্যামিনেশনের মাধ্যমে, তারপর অ্যামোনিয়াটাকে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া বানায় বের করে দেই। একদম সহজ কথা। তাহলে দেখো এই যে আমাদের লিভার, এই লিভারে যখনই একটা RCOOH NH2 আসে, প্রথম ধাপে আমরা এটাকে ডিঅ্যামিনেশন করে আলাদা করে ফেলি, এরপরে এটাকে ইউরিয়া বানাই। ডান। এই যে দুইটা বিক্রিয়া তোমার হয়ে গেল। এইগুলা ভাই পোলাপান কেউ বুঝে না, জাস্ট মুখস্থ করে। দুইটা বিক্রিয়া, এর চেয়ে কত কঠিন কঠিন অঙ্ক তুমি করো। এইটা যে একবার বুঝে ফেলবে তার কাছে এটা ভাত পানির মতো সহজ। এটার নাম ডিঅ্যামিনেশন, এইটার নাম অর্নিথিন চক্র। কেমন লাগলো শিখতে? বলো কেমন লাগলো বলো। আলটিমেটলি এই ইউরিয়াটা, তাহলে দেখো তো সবাই উত্তর করো, ইউরিয়া তৈরি হয় কোথায়? কিডনি নাকি যকৃত? লিভার নাকি কিডনি? ইউরিয়া কোথায় তৈরি হয়? লিভার না কিডনি? কোথায় তৈরি হয়? ফ্যান্টাস্টিক। এটা যাতে পরীক্ষার হলে গিয়ে উল্টাপাল্টা না করে ফেলো। ইউরিয়া তৈরি হয় লিভারে, কিন্তু বের হয়ে যায় কিডনি দিয়ে। কিন্তু আমরা সবসময় মনে করি ইউরিয়া মনে হয় কিডনিতে তৈরি হয়। ইউরিয়া তৈরি হয় লিভারে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখো এগুলো পোলাপান অনেক কষ্ট করে কঠিন করে পড়ে, যা কিনা শরীরের জন্য খারাপ, হার্মফুল। মুখস্থ করার চেষ্টা সবসময় হার্মফুল। এই যে অর্নিথিন চক্রের মাধ্যমে এত সহজে তোমাকে পড়ে ফেলতে হবে, এই তো। দ্যাটস অল, দ্যাটস অল। আমরা কি সুন্দর শিখে ফেললাম। পারা যাবে? পারবা? প্রোটিন পরিপাক পারবা? অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডটা আমরা কিভাবে শরীর থেকে বের করে দিই। আর যেগুলো কাজে লাগার অ্যামিনো অ্যাসিড, সেগুলোকে আমরা কি করি? অ্যামিনো অ্যাসিড মানে তো ইটের মতো, সেগুলো দিয়ে আমরা দেওয়াল বানাই, বিল্ডিং বানাই। অ্যামিনো অ্যাসিড যদি ইট হয় তাহলে বিল্ডিংয়ের নাম হলো প্রোটিন। দেখো সকল প্রোটিন লিভার তৈরি করে, প্লাজমা প্রোটিন। গামা গ্লোবিউলিন ছাড়া সব ধরনের প্রোটিন তৈরি করে কে? লিভার। সব ধরনের প্লাজমা প্রোটিন তৈরি করে লিভার। এইগুলো হলো প্লাজমা প্রোটিনের নাম। একমাত্র গামা গ্লোবিউলিন তৈরি করে না, সবগুলাকেই তৈরি করে। একইভাবে লিভার কিছু হরমোন তৈরি করে, ওই অ্যামিনো অ্যাসিড ব্যবহার করে সে বেশ কিছু হরমোন তৈরি করে, যেমন এনজিওটেনসিনোজেন হরমোন। এইটা কষ্ট করে নামটা মনে রাখবা। লিভার একটা মাত্র হরমোন তৈরি করে, লিভার একটা মাত্র হরমোন তৈরি করে, সেটা নাম কি? এনজিওটেনসিনোজেন।
লিভার একটা মাত্র হরমোন তৈরি করে, সেটার নাম এনজিওটেনসিনোজেন হরমোন। আমরা যাতে এই হরমোনটার নাম সবাই মনে রাখার চেষ্টা করি। যেহেতু লিভার হরমোন তৈরি করে, আবার পিত্ত তৈরি করে, বা বিভিন্ন রকম এনজাইমও থাকে এটার মধ্যে, এই জন্য লিভারকে মিশ্র গ্রন্থি বলা হয়। মিশ্র গ্রন্থি। তো মনে রাখতে হবে লিভারকে মিশ্র গ্রন্থি বলা হয়। মনে রাখতে হবে যে আমাদের শরীরে আরও 3টা মিশ্র গ্রন্থি আছে লিভার ছাড়াও। একটা হলো অগ্নাশয়, একটা হলো শুক্রাশয়, একটা হলো ডিম্বাশয়, আর একটা লিভার নিজে যকৃত। তার মানে শয় থাকলেই মিশ্র গ্রন্থি হয়। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এই প্রশ্নটাই এসেছিল। নিচের কোনটা মিশ্র গ্রন্থি না? তো মিশ্র গ্রন্থি মূলত এই 4টা, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। তার মানে শয় থাকলেই মিশ্র গ্রন্থি হয়। এখন তুমি আমাকে বলো যে মলাশয় মিশ্র গ্রন্থি নাকি মিশ্র গ্রন্থি না? মলাশয়ের কি অবস্থা হবে? মলাশয়, আমাশয় লাগাই দিও না আবার। ওকে, সুন্দর, ঠিক আছে। এটা তো কোনো গ্রন্থি না। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ওটাও তো মজা করে বললাম। তাহলে দেখো পারা যাবে ইনশাল্লাহ, তাই তো? লিপিড বিপাক, একইভাবে লিপিডেরও অনেক ভাঙাচোরা করে। এটা তুমি চাইলে রিডিং করে নিতে পারো। এটা খুব একটা পরীক্ষায় প্রশ্ন আসবে না। যতগুলো চর্বি আছে সেগুলোকে আদর করা, স্নেহ করা, তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের থেকে শক্তি উৎপন্ন করে তাদেরকে ডিসপোজ করে দেওয়া। এটা রিডিং পড়ে নিতে পারো, এখান থেকে প্যারা খাওয়ার দরকার নাই। হ্যাঁ, ওকে, জাস্ট এখান থেকে একটা লাইন পড়তে পারো, সেটা হলো যে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডের জারণের ফলে কি উৎপন্ন হয়? মনে রাখবা কিটোন বডিজ। কিটোন বডিজ উৎপন্ন হয়, এই তথ্যটা তোমাকে জানতে হবে। কিটোন বডিজ, রাইট? কার্বনিল যৌগ, অ্যালডিহাইড এবং কিটোন, কার্বনিল যৌগের মধ্যে কিটোন বডিজ গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের জারণের ফলে তারা উৎপন্ন হয়। তো আমরা তো সবাই জানি যে 2 ডিগ্রি অ্যালকোহল আর 3 ডিগ্রি অ্যালকোহল জারিত হলে কিটোন উৎপন্ন হয়। তো গ্লিসারলগুলা থেকে কিটোন উৎপন্ন হবে। একটা রসায়নের পড়া এই জায়গাতে আছে, জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করলে এটা উত্তর করতে পারবা। ওকে, এবার আজকের দিনের আসল পড়া। এটা তোমাকে একটা পড়তেই হবে, যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাকে দেখাচ্ছি আমি, দেখো। তোমাকে আমি দেখাচ্ছি, একটা ছবি দেখাচ্ছি, তাহলে এটা কোনোদিন ভুলবা না। এই দেখো, এই মানুষটার চোখটা কেমন দেখাচ্ছে বলো তো? চোখটা দেখতে পাচ্ছ? সাদা। চোখের স্ক্লেরার দিকে তাকাও তো, বর্ণটা কেমন তোমরা আমাকে বলো। উত্তেজিত 27। ঘোলাটে না, হলুদ হলুদ, তাই না? হলুদ। তো এই মানুষটার চোখে জন্ডিস হয়েছে। এই মানুষটার কি হয়েছে? এর জন্ডিস হয়েছে। জন্ডিস, তাকায় দেখো, এরও জন্ডিস হয়েছে, দেখতে পাচ্ছ? এই বাচ্চাটারও জন্ডিস হয়েছে। তো জন্ডিস, তো জন্ডিসের অনেকগুলো কারণ আছে। জন্ডিসের অনেকগুলো কারণ আছে। জন্ডিস আমরা সেটা পড়বো। জন্ডিসের অনেক কারণ। জন্ডিস মানে শরীরের বর্ণ হলুদ হয়ে যাওয়া। এখন জন্ডিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ লিভারের সমস্যা। সবার আগে জানতে হবে জন্ডিস কেন হয়। কারণ জন্ডিস মানে রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়া। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে বলে জন্ডিস।
রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে বলা হয় জন্ডিস। বিলিরুবিনের বর্ণ হলুদ। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে বলা হয় জন্ডিস। বিলিরুবিন, এখন প্রশ্ন হবে বিলিরুবিন কি, সেটাতেই আমরা আসবো, সেটাই আমরা জানবো। আপাতত খালি এইটুকু জানি। তাহলে রক্তে বিলিরুবিন বেড়ে গেলে এখন বিলিরুবিন কি সেটা আমরা পড়বো। বিলিরুবিন কোথা থেকে আসে সেটা আমরা জানবো। বিলিরুবিন কেন বেড়ে যায় সেটা নিয়েই পড়বো আমরা। তো চলো শুরু করা যাক। বিলিরুবিন কেন বেড়ে যায়? তো দেখো আমাদের যে লোহিত রক্তকণিকা, হিসাবটা দেখো শুরু হচ্ছে কোথা থেকে, খেলা শুরু করে কে? এই যে আরবিসি, এইটার ভিতরে থাকে হিমোগ্লোবিন। আরবিসি কিন্তু আসলে শুধুমাত্র হিমোগ্লোবিনের একটা কারখানা। আরবিসির ভিতরে মেইনলি কি থাকে? এই আরবিসির ভিতরে মেইনলি হিমোগ্লোবিন থাকে। এই হলো হিমোগ্লোবিন। তোমরা জানো যে আরবিসির আয়ু 120 দিন। 120 দিন। আমরা মানুষ মারা যাওয়ার পর আমাদের জান কবজ করে ফেলে না আজরাইল এসে? মুসলমান ধর্মে আজরাইল আসে, আমি জানি না হিন্দু ধর্মে তার জান কবজ করার কে আসছে, কে আছে, বাট মুসলমান ধর্মে কে আসে? মুসলমান ধর্মে তোমার আজরাইল এসে জান কবজ করে নিয়ে যায়। তো এর যে আয়ু 120 দিন, 120 দিন পরে জান কবজ হবে না? এর জান কবজ কে করে? এর জান কবজ করার জন্য লিভারের মধ্যে বসে থাকে কাফফার সেল, কাফফার কোষ। এরা হলো কাফফার কোষ। লিভারের মধ্যে বসে থাকে কাফফার কোষ। লিভারের মধ্যে বসে থাকে কাফফার কোষ। যখনই এর আয়ু 120 দিন হয়ে যায়, যখনই এর চোখের সামনে দিয়ে এই আরবিসি গুলা যায়, তখনই কাফফার কোষ বলে এই তোর তো আয়ু শেষ, আব তেরা কিয়া হোগা। এই বলে কাফফার কোষটা আরবিসিটাকে চাবায় খেয়ে ফেলে। আরবিসিটাকে কি করলো? সে গিলে ফেললো। গিলে ফেলার পর সে প্রথমেই আরবিসির কাপড় টেনে ছিঁড়ে ফেলে, ফলে হিমোগ্লোবিনটা বের হয়ে আসে। সে তাহলে আরবিসিকে কাফফার কোষের পেটের ভিতরে, এখন যা আলোচনা হবে সব কোথায় হবে? কাফফার কোষের পেটের ভিতরে। হিমোগ্লোবিনটা বের হয়ে আসলো, সে একটা কামড় দিল, হিমোগ্লোবিনটা 2 ভাগ হয়ে গেল, হিম এবং গ্লোবিন। কাফফার কোষ বলল ওয়াক্থু, গ্লোবিন আবার কেউ খায়? গ্লোবিনটা আবার রক্তে চলে গেল। গ্লোবিন তো একটা প্রোটিন, এটা রক্ত আবার পরবর্তী হিমোগ্লোবিন তৈরিতে কাজে লাগালো। কিন্তু হিম খেতে খুবই মজা, কারণ হিমের মধ্যে আছে আয়রন। সে পরবর্তীতে হিমটাতে আরো কামড় দিল। হিমটাতে সে কামড় দিয়ে এটার আয়রনটাকে আলাদা করে ফেললো। আয়রন এবং বিলিভার্ডিন, আয়রনটাকে সে আলাদা করে ফেললো। হিম কামড় দিয়ে সে 2 ভাগ করলো, একটা আসলো আয়রন, একটা আসলো বিলিভার্ডিন। সে দেখলো আয়রনটা তো আয়রন, এই লোহা খেতে কি মজা নাকি? সে পরবর্তীতে বিলিভার্ডিনটা চাবাইতে থাকলো। বিলিভার্ডিন চাবাইতে চাবাইতে সে শেষ পর্যন্ত চাবায় তুষ বের করে ফেললো। শেষে ওই জায়গায় চাবায় আমরা ধরো যখন আখ খাই, কুষার খাই, সে কুষার বলে না, ওই যে ইক্ষু আগ, চাবানোর পরে তো যেই ছোলাটা পড়ে থাকে, রাইট? বা আমের কষি, আমের ভিতর যে কয়া, পুরাটা চুষে নেওয়ার পর, পুরো হিমোগ্লোবিন চুষে নেওয়ার পর যেই জিনিসটা পড়ে থাকে তার নাম হলো বিলিরুবিন। তার মানে একটা আরবিসি মারা যাওয়ার পর বা মানুষটাকে কবর দেওয়ার পর 6 মাস পরে গিয়ে তুমি কি পাবা? কঙ্কাল। এই হলো বিলিরুবিন, হলো প্রত্যেকটা হিমোগ্লোবিন ভাঙনের শেষ ধাপ। পরীক্ষা প্রশ্ন আসতে পারে হিমোগ্লোবিন ভাঙনের সর্বশেষে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় বিলিরুবিন। তো এইটাকে তো আর চাবাইতে পারে না, কাফফার কোষ আর চাবাইতে পারে না, তখন যা সর ফেলে দেয় ওটাকে। আবার বিলিরুবিনটা কোথায় চলে আসে? বিলিরুবিনটা রক্তে চলে আসে। কিছু পরিমাণ বিলিরুবিন রক্তে চলে আসে, কিছু পরিমাণ বিলিরুবিন যকৃত থেকেই পরিপাক নালীতে চলে যায়। খেয়াল করো, কিছু পরিমাণ বিলিরুবিন রক্তে চলে যায়, কিছু পরিমাণ বিলিরুবিন চলে যায় পরিপাক নালীতে। এইটা খুব ইম্পর্টেন্ট। এবং পরিপাক নালীতে গিয়ে এই বিলিরুবিনটার নাম হয়ে যায়, এখনই পড়বা, হাগু কেন হলুদ? স্টারকোবিলিনোজেন। বিলিরুবিনের বর্ণ কি বলেছিলাম? হলুদ। আমাদের হাগু কেন হলুদ? এই হলো কারণ। হাগু হলুদ কারণ হিমোগ্লোবিন লাল।
বুঝতে পেরেছো? হাগু হলুদ কারণ হিমোগ্লোবিন লাল। ওই লাল হিমোগ্লোবিন ভেঙে দিন শেষে হলুদ বিলিরুবিন তৈরি করে, যার একটা অংশ চলে যায় পরিপাক নালীতে, সেইটাই আমাদের হাগু হয়ে বের হয়ে আসে। একটা অংশ চলে যায় মুতুতে, সেই অংশটার নাম ইউরোবিলিনোজেন। একটা অংশ চলে যায় মুতুতে, সেই জন্য আমাদের মুতুর বর্ণ কিছুটা, আমাদের মুতুর বর্ণ কি কিছুটা হলুদ। কথা ক্লিয়ার? ওকে। আর বাকি অংশটা রক্তে ঘোরাঘুরি করে। এখন কোনো কারণে তুমি তাকায় দেখো তো, যেই অংশটা হাগুতে যাওয়ার কথা সেটা যদি ব্লক হয়ে যায়, এই অংশটা রক্তে চলে যাবে, ফলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে। ফলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে বিলিরুবিনগুলো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জমা হবে। চোখের সাদা মণিতে জমা হবে, সাদা স্ক্লেরা, ফলে তোমার জন্ডিস দেখা দেবে। তোমার হাতে জমা হবে, ফলে হাতটা হলুদ হয়ে যাবে। তোর পায়ে জমা হবে, পুরো শরীরে জমা হবে, স্কিনে। ছবির দিকে তাকাও, পুরো শরীরটাই এমন হয়ে যাবে। এইটার নামই জন্ডিস। তাকায় দেখো, ডিপ জন্ডিসের ছবি দেখাচ্ছি তোমাকে। এই দেখো, ওর চোখটা কি পরিমাণ হলুদ। কেন এরকম হলুদ? কারণ ওর ত্বকটাও তো হলুদ হয়ে গেছে, কারণ ওর অনেক বেশি বিলিরুবিন। বিশ্বাস হয় না? পুরা শরীর জুড়ে। আচ্ছা, এই লোকটা দেখো, এর নাম অবস্ট্রাকটিভ জন্ডিস। হাগুর মধ্যে বিলিরুবিনটা যেতে পারছে, পুরা শরীরটা হলুদ হয়ে গেছে, হাত পা সব হলুদ হয়ে যাবে। জন্ডিস, 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 মন্ডিস, জন্ডিস। কোথায় তুমি জন্ডিস? তুমি পুরা শরীর, ছোট্ট বাচ্চাটা দেখো হলদে হলদে হয়ে গেছে। এই হলো কারণ। তাহলে কি জানলাম আমরা, কি শিখলাম এতক্ষণ ধরে? তোমাকে কি শেখালাম? আমাদের হাগু মতো কেন হলুদ? কারণ আমাদের রক্ত লাল। এই লাইনটা তুমি যখন বলবা, পোলাপান তোমার উপরে হাসবে, কিন্তু তারপর তুমি তো তোফায়েল ভাইয়ের ক্লাস করেছো, তুমি আর গুড স্টুডেন্ট না, তুমি এখন গ্রেট। তুমি ওকে বলবা, আরে হাসতেছিস, রক্ত লাল কারণ রক্তে হিমোগ্লোবিন আছে, আর হিমোগ্লোবিন ভাঙনের শেষ ধাপ হলো বিলিরুবিন। এসবের জন্য দায়ী কে? আরমান তো বলেই দিয়েছে, কাটাপ্পা, কাফফার কোষ। কাফফার কোষ এদেরকে কেটে 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 এইরকম করেছে। তাহলে কারো যদি বেশি বেশি লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, তার জন্ডিস হবে। এই ধরনের জন্ডিসকে বলে হেমোলাইটিক জন্ডিস, যার লোহিত রক্তকণিকা বারবার ধ্বংস হয়। এই ধরনের জন্ডিসকে বলে হিমোলাইটিক জন্ডিস। প্রিয় ভাই ও বোনেরা, তাহলে তাকায় দেখো, তাকিয়ে দেখো হিমোগ্লোবিনের ভাঙন। ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ, এদের নাম কাফফার কোষ। এই কাফফার কোষ থেকে আলটিমেটলি হিম এবং গ্লোবিন আলাদা হয়, বিলিভার্ডিন এবং আয়রন আলাদা হয়, বিলিভার্ডিন থেকে বিলিরুবিন আসে। এই বিলিরুবিন, এইটা সুন্দর করে পড়াই দিলাম, পারবো? সবাই উত্তর করতে পারবো? বইয়ের পড়াটাকে মজা করে বুঝতে পারাটাই তো আমার কোর্সের বৈশিষ্ট্য। আমি আরও চাইলে এইগুলাকে পুরাপুরি আবার বোর্ডে লিখতে পারি, লিখে সময় নষ্ট করার কি দরকার? যেই কথাটা বইয়ে লেখা নাই সেইটা লিখে বোঝানোটাই তো আমার ক্লাস। আমি যদি এই লাইনগুলোকে আবার বোর্ডে A to Z লিখি, তাহলে তো আবার সময় নষ্ট হবে। এই সময় নষ্ট আমি কেনই বা করবো? বা ওটা পুরাপুরি এই সময় নষ্টের তো কোনো প্রয়োজন নাই আসলে। ঠিক আছে? সো তাহলে তুমি তাকায় দেখো, আশা করি আমরা এই ছবিটা তোমাকে বুঝতে পুরোপুরি সাহায্য করবে। হাগু মতো কেন হলুদ, আশা করি উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। তাহলে ফ্যান্টাস্টিক, আমরা অলমোস্ট পড়া শেষ করে ফেললাম। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হলো তোমরা তো মুসলমান ধর্মের শয়তানকে চেনো, তাই না? ইবলিশ শয়তান। তো ইবলিশ তো ছিল একজন জিন, যে কিনা একসময় আল্লাহ পাকের অনেক ইবাদত করত। পরবর্তীতে শুধুমাত্র একটা ভুল, মানে একটা অহংকার করার কারণে, মানে চিন্তা করো অহংকার করা কত বড় খারাপ আল্লাহ পাকের চোখে। শুধু সে অহংকার করেছে যে আমি সেরা, আমি সেরা। এই অহংকার করার কারণে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করে দিয়েছে আখিরাত পর্যন্ত। সে আজীবন জাহান্নামে থাকবে, এরকমই তো কথা, রাইট? তো তুমি একটু খেয়াল করো, আগে সে আল্লাহ পাকের সে সবচেয়ে বেশি ইবাদত করত, এখন সে কি হলো যে সে সবচেয়ে বেশি বিদ্রোহী হয়ে গেল আল্লাহ পাকের, রাইট? পৃথিবীতে বলা হয় সকল পাপ কাজের জন্য তো ইবলিস দায়ী। লিভারও অনেকটা সেই রকম। যখন তুমি মায়ের পেটে থাকো, তখন লিভার মায়ের পেটে থাকা অবস্থায় একরকম কাজ। তুমি যখন মায়ের পেটে আছো, তখন তোমার লিভার তোমার জন্য আরবিসি তৈরি করে, মানে দুনিয়াতে আসার আগে একরকম,
আর তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে চলে আসলা, তুমি যখন দুনিয়াতে জন্ম লাভ করলা, তখন লিভারের কাজ হলো আরবিসি ধ্বংস করা। ঠিক অপোজিট। অর্থাৎ দুনিয়ার আগে ইবলিশ আল্লাহর ইবাদত করতো, দুনিয়ার পরে মানে দুনিয়া তৈরি হওয়ার পর ইবলিশ এখন মানুষ যাতে আল্লাহর ইবাদত না করে সেই ব্যবস্থা করে। ঠিক অপোজিট কাজ। তাহলে এই কথাটা মনে রাখবা। এইটা একটা ফ্যান্টাস্টিক জিনিস যে ভ্রূণ দেহে মায়ের পেটে লিভার তোমার লোহিত রক্তকণিকা তৈরি করে, কিন্তু কিন্তু ঠিক দুনিয়াতে যখনই তুমি দুনিয়াতে চলে আসলা তখন ঠিক তার উল্টা কাজ করে। এই কথাটা আমরা জেনে গেলাম। লিভার পিত্ত তৈরি করে, আগে থেকেই আমরা জানি। তাহলে এইটা জানবো। পিত্তের মধ্যে দুইটা লবণ থাকে। আমরা যে খাবার লবণটা খাই সেই খাবার লবণের নাম কি? স্লাইড তো প্রতিদিনই দেওয়া হয়, গতদিনে তো দেওয়া হয়েছে, তাই না? সোডিয়াম ক্লোরাইড। পিত্ত লবণ, এটা তো একটা লবণ। ক্লোরাইডের জায়গায় হলো কোলেট, গ্লাইকোকোলেট। সোডিয়াম গ্লাইকোকোলেট। পিত্ত লবণে কোন কোন লবণ থাকে? সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট। কোলেট মানে পিত্ত। এই দুটো কথা জেনে ফেলো। লিভার কি কি হরমোন তৈরি করে? অ্যাঞ্জিওটেনসিনোজেন নামক হরমোন তৈরি করে। এইটা জানতে হবে, জাস্ট একটাই নাম। কোন কোন হরমোন ভাঙে? টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন, দুইটা হরমোন। এটি অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, এই দুইটা হরমোন লিভার ভাঙে। কোন কোন লিভার, যত রকম আমরা বিষ খাই লিভার অপসারণ করে। লিভার প্রচুর পরিমাণে তাপ তৈরি করে এবং এই কাফফার কোষ অসংখ্য ব্যাকটেরিয়াকে সাইজ করে ফেলে। প্রিয় ভাই ও বোনেরা, আমি তো বলেছি শুরুতে, ক্লাসের শুরুতে, আজ কি শাম লিভার কি নাম। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার পুরোটা শেষ করব, কিন্তু আজকে শুধুই লিভার। তোমাদেরকে গতদিন যে হোমওয়ার্ক দিয়েছিলাম, সবাই তোমরা হোমওয়ার্ক করনি। আমাকে যারা ট্যাগ করেছো আমি বেশিরভাগের হোমওয়ার্ক দেখেছি। ইনশাল্লাহ কালকের মধ্যে বাকি সবার হোমওয়ার্ক দেখে ফেলবো। কিন্তু যারা হোমওয়ার্ক করনি ওরা কিন্তু আউটকাম পাবা না। তোফাইল ভাইয়ের ক্লাস কেন, আরও পৃথিবী যারই ক্লাস করো, পরীক্ষার হলে মনে থাকবে না তুমি যদি নিজে না লিখো একবার পড়াগুলা। আমার বাবা সবসময় বলতেন 10 বার পড়ার সমান একবার না দেখে লিখা। তুমি একবার না দেখে লিখলে বুঝতে পারবে তোমার পড়াটার কি অবস্থা। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যকৃতের কাজ। এইটা পুরাটা পয়েন্ট পয়েন্ট আকারে মেইন কাজগুলো লিখা। সঞ্চয়ী কাজ, বিপাকীয় কাজ। বইয়ের মতো 3 পাতা লিখতে হবে না, জাস্ট মেইন পয়েন্টগুলো 1 পাতায় লিখলেও হবে, কিন্তু মুখস্থ লিখবা। এইটা লিখে আমাকে সাবমিট করবে। আমরা কিন্তু নতুন জার্সি ডিজাইন করে ফেলেছি, মানে ডিজাইন করতে দিচ্ছি, তোমরাই তো বলেছো। সো যারা ভালো করবে তারা কিন্তু অসংখ্য জার্সি পাবে। ঠিক আছে জিম, ইনশাআল্লাহ। বেগম রোকে আমি না দেখে লিখেছিলাম, আমি দেখবো তো, আমি তো বললাম গ্রুপে অ্যাডমিট সাবমিট হয়ে যাবে। এইটাই তোমার ক্লাস 3-এর হোমওয়ার্ক। ক্লাস 4 ইনশাআল্লাহ কাল বা পরশু নিয়ে নিব, চ্যাপ্টারটা শেষ করে দিব। তাহলে হোমওয়ার্ক ক্লাস 3, এটা একটু ছবি পোস্ট করে দাও গ্রুপে, 26 ব্যাচের গ্রুপেও দাও, ডিএমসি ড্রিমার্সের গ্রুপেও দাও। ঠিক আছে স্যার, টি শার্ট আমাকে দেওয়া উচিত? টি শার্ট তো সবাইকেই দেওয়া উচিত। এখন যতগুলো বানাবো ইনশাল্লাহ চেষ্টা করবো সবারকেই, বেশিরভাগকেই দেওয়ার, যারা তোমরা ডেডিকেটলি পড়ালেখা করবা। তাহলে আমার মনে হয় যে আমরা হিউজ ক্লাস করলাম, যকৃত নিয়ে অনেক কিছু তোমাকে জানাবার চেষ্টা করলাম। আজকের ক্লাসটা আবার একবার রিভাইজ করবা। আবারও বলতেছি, যেই তথ্যগুলো তোমাকে পড়াইলাম এই তথ্যগুলো কিন্তু হ্যাভি পড়ালেখা, হ্যাভি, হাই ইয়েল্ড। তুমি যদি মনে করো যে এগুলো জাস্ট যে কোনো ক্লাসে ঢুকলেই পাবা, তুমি ভুল ভাবছো। তুমি ইউটিউবে সার্চ দিয়ে দেখো যকৃত নিয়ে এক্সট্রা যে তথ্যগুলো তুমি জানছো, যে কনসেপ্টসগুলো, অনেকেই শুধুমাত্র এগুলোকে পড়ায় চলে যাবে। কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো যে এইগুলা কনসেপ্টগুলো বোঝা, যে এই বিক্রিয়াটা আমাদের শরীরে কেন হচ্ছে। যেমন প্রোটিন, কেন ইউরিয়া বানাচ্ছি? কারণ অ্যামোনিয়াটা তুমি পানির মধ্যে মিশাইতে পারবা না। এই কনসেপ্টগুলো বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে সমস্যা নাই। আমরা আজকের মতো আমার মনে হয় যে আমরা এখানেই শেষ করতে পারি। 1.5 ঘন্টা পড়লাম, সুন্দর মতো পড়লাম, যেহেতু আরেকটা ক্লাস নিতেই হবে। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। আচ্ছা, 26 ব্যাচে আমি মূলত বেশিরভাগ ক্লাস নিব, তন্দ্রা আমার সাথে কিছু ক্লাস নিবে, কারণ আমার উপরে এক্সট্রিম চাপ হয়ে যেতে পারে অ্যাডমিশনের টাইমে। কিছু ক্লাস তন্দ্রা নিবে, তবে অবশ্যই সেই ক্লাসগুলোতে আমার আর্কাইভ তুমি পাবা। অলরেডি আর্কাইভ তো আমরা আপলোড দিয়ে রেখেছি ইনশাল্লাহ। ঠিক আছে, সো থ্যাংক ইউ সাইমা। সবাই হোমওয়ার্কটা করবা এবং নোট সাবমিট করবা। আর 27 ব্যাচের এরপরে ক্লাস আছে, এই ক্লাসটা তোমরা করতে চাইলে করতে পারো, বাট ওটা তো 27 ব্যাচ, অনেক আদর করে যত্ন করে, মানে আরও বেশি লুতুপুতু হয়ে পড়াতে হবে, কারণ ওরা তো কিছু বুঝে না। তো তোমরা পড়ালেখায় মন দাও, না করলেও চলবে। আর যদি কেউ আসতে চাও, ইউ আর ওয়েলকাম। পড়ালেখাতে আমি কাউকেই কখনো নিরুৎসাহিত করি না, যতই পড়বা ততই লাভ।
আমি বিশ্বাস করি প্রত্যেকটা নলেজ, এই যে আজকে যা পড়ালাম, তুমি যদি মনে রাখতে পারো, এই জীবনে পরীক্ষায় আসুক না আসুক কোথাও না কোথাও তোমার কাজে লাগবে। আমি আমার সারা জীবনে এই প্রমাণ পেয়েছি, একটা নলেজ যেটা আমি কষ্ট করে অর্জন করেছি সেটা আমার অবশ্যই অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ। বেগম রোকেয়া, থ্যাংক ইউ যে তুমি আজকে প্রথম লাইভ ক্লাস করেছো, তোমার ভালো লেগেছে, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, তোমরা যখন সাবমিট করবা হোমওয়ার্ক একটু ক্লাস রিভিউ দিয়ে দিও, তাহলে বাকি যারা 26 ব্যাচে আমাদের কোর্সে যুক্ত হয়নি তারা আমাদের সাথে যুক্ত হবে। আমার উপকার হবে, আমি গ্যারান্টি দিলাম, আমার চেয়ে বেশি তাদের উপকার হবে। সবাই কষ্ট করে ক্লাস রিভিউ সহ হোমওয়ার্ক জমা দিবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই অংশটুকু আমরা এখানেই শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। সালমান শিলা, আজকে লাইভ ক্লাসে থাকো, তাহলেই হবে সালমা শিলা।